এখন আসলে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ড শেষে এখন নতুন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্ট পাচ্ছি। সো তারা আসলে বিজনেসকে কিভাবে নতুন করে শেপ করতে চাচ্ছে? The upcoming budget is the most important indicator এই সরকারের জন্য to show that they mean business. ওনারা যা যা বলেছে আজকে পর্যন্ত these are all pro business বলবো আমি। ওনারা যা অ্যাকচুয়ালি মিন করেছে কথাগুলো এটা কিন্তু বাজেটটাই মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো। Based on the performance of the opposition for last 2 months, can we say that they are really aware of these challenges? To be honest, যেটা এক্সপেকটেশন ছিল খালি কয়েকজন হাতে গোনা কয়েকজন 3-4 জন ছাড়া অ্যাজ আ অপোজিশন যে কনসার্নগুলো আপনি ঢালাওভাবে একটা কথা বলে এক জিনিস দেখেন আমাদের সমস্যাটা কি সমস্যাটা হলো সমস্যা আমরা সবাই জানি আমিও যে সমস্যাগুলো বলছি এটা কিন্তু ক্ষুদ্র থেকে সবাই মানে যে প্রোগ্রামটা দেখবেন এভরিওয়ান ইজ ফেসিং থ্রু দিস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কার নেই সবারই আছে হ্যাঁ কিন্তু এটা সলিউশনটা কি এটা কিন্তু কেউ দিবে না আপনাকে আমরা কমপ্লেনই করবো আমিও ব্যবসা হিসেবে কমপ্লেন করতে থাকবো কিন্তু সলিউশনটা আই এক্সপেক্ট দ্য গভর্নমেন্ট টু কাম আপ উইথ আ সলিউশন সো আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে নতুন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এসেছেন উনি মূলত একজন বিজনেস সেক্টরের অ্যাক্টর সো এই নিয়োগটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে বিশেষ করে অর্থনীতিবিদদের দিক থেকে সমালোচনা হয়েছে যে এখানে আসলে ম্যাক্রো ইকোনমি নিয়ে ওয়েল ইনফর্ম কাউকে আসলে যদি নিয়োগ দেওয়া হতো তাহলে পলিসিগুলো আরও বেটার করে নেওয়া যেত দেখেন এখানে যে ড্যামেজ দ্যাট ওয়াজ ডান ইজ অলরেডি ডান এখন ড্যামেজ লিমিটেশন অ্যান্ড হাউ ডু উই গেট আউট অফ ইট দিস আর দ্য ফার্স্ট টু থিংস বর্তমান যিনি গভর্নর মহোদয় যিনি আসলেন ওনার যখন অ্যাপয়েন্টমেন্টও হয়েছিল দের ওয়ার লট অফ ডিসকাশনস মানে অনেকে রিয়্যাক্ট করেছিল এটার ব্যাপারে কিন্তু দেখেন টিল নাও হি হ্যাজ ডান নাথিং রং আমরা কিন্তু ওনার কোনো ভুল পদক্ষেপ নেই ইনফ্যাক্ট উনি কতগুলো পদক্ষেপ নিয়েছে দিজ আর অ্যাকচুয়ালি হেল্পিং মানে আমরা এখন চিন্তা করছি যে না হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক সম্মানিত দর্শক ও শ্রোতা সবাইকে ফাইন লাইনের নতুন পর্বে আবার স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান আমি দায়রায় গবেষণা পরিচালক হিসেবে কাজ করছি আজ আমরা কথা বলবো বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের বাজেট এবং বাংলাদেশের ব্যবসার পরিবেশ ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে পাশাপাশি আমরা এও আলোচনা করব যে বর্তমানে বিশ্বের যে যুদ্ধ পরিস্থিতি চলছে তার যে প্রভাব বর্তমানে বাংলাদেশের উপর পড়তে পারে এবং পড়েছে সে বিষয়ে আমরা আজকে আলোকপাত করব আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ শামস মাহমুদ ভাই উনি নিজেই ব্যবসায়ী সুতরাং আমরা তার কাছ থেকে একদম হালনাগাদ তথ্য পেতে পারবো আসলে যে বাংলাদেশে বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতিতে কী চলছে সো শামস ভাই আজকে আমাদের ফাইন লাইনের নতুন পর্বে আপনাকে স্বাগতম উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ডিসকাশন অ্যান্ড আমরা শুরু করতে চাই আসলে হচ্ছে ধরেন বাংলাদেশের বর্তমানে আসলে ব্যবসায়ের যে পরিস্থিতি যে ওভারঅল ইকোসিস্টেম এবং আসলে আমরা তো আসলে জাস্ট 2-3 বছরের মধ্যে একটা অথরিটেরিয়ান রেজিম এর আমরা যে ইকোনমিক পরিস্থিতি ছিল সেটাকে আমরা ইনহেরিট করেছি তারপর হচ্ছে আমরা একটা অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখলাম 1.5 বছরের মতো সময়কালীন সময় যেটাকে আমরা ট্রানজিশন পিরিয়ড বলছি আর এরপরে এখন আসলে আমরা আরেকটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি সো এই প্রত্যেকটা রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে কিন্তু একই সাথে ব্যবসায়ের প্রেক্ষাপটও জড়িত সো আপনার কাছে প্রথমে যেটা আসলে বুঝতে চাইবো যে আমাদের এই যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ব্যবসায়িক যে পরিবেশ এটার উপর কী ধরনের আসলে প্রভাব পড়েছে বা আপনারা এখন বর্তমানে ফিউচার প্রসপেক্টের জায়গা থেকে কি ভাবছেন বা কোন দিকে যাচ্ছি আমরা থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি দেখেন ফার্স্ট অফ অল মানে একটা ব্যবসা যখন আমরা মানে কার্যক্রম যখন করে থাকি ব্যবসায়িক ক্ষেত্রে ছোটোর থেকে বড় ইভেন ক্ষুদ্র যদি আপনি ধরেন এখানে অনেকগুলো মানে জিনিস থাকতে লাগবে দেয়ার হ্যাজ টু বি সাম পিলার্স ইন প্লেস এখানে বড় একটা জিনিস হলো আপনার একটা হলো রাইট টু ইনফরমেশন তারপরে আরেকটা হলো দেয়ার শুড বি ন্যাচারাল জাস্টিসের যে জিনিসটা আছে দেয়ার শুড বি অ্যাকাউন্টেবিলিটি হ্যাঁ তারপরে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেফিনেটলি একটা রোবাস্ট ফাইন্যান্সিয়াল সেক্টর এখানে থাকতে লাগবে ইন প্লেস অ্যাট দ্য সেম টাইম বিউরোক্রেসি একটা মানে আনসারেবল
প্রোগ্রেসিভ মাইন্ডেড একটা বিউরোক্রেসি অলসো নিডস টু বি ইন প্লেস। তো এগুলো সবগুলো যখন থাকে তখন কিন্তু ব্যবসা বাণিজ্য ফ্লারিশ করতে পারে। তো প্রথমে ইনফরমেশন যদি আমি বলি, ইনফরমেশন নিডস টু বি ইন প্লেস বিকজ কোন জায়গায় কী হচ্ছে, তারপরে ধরেন নতুন কোনো লো কস্ট ফান্ডিং, হ্যাঁ ধরেন স্টার্ট আপ, অথবা আপনি গ্র্যাজুয়েশন করে মাত্র গ্র্যাজুয়েট করলেন, আপনার জন্য কোনো ফান্ড অ্যাভেলেবল আছে নাকি, হ্যাঁ দীর্ঘমেয়াদী ফান্ড, অথবা আপনি ধরেন বাইরে একটা উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, কোনো ফান্ড অ্যাভেলেবল আছে নাকি, হ্যাঁ তারপরে আপনার আমি একটা এসএমই প্রতিষ্ঠান স্ট্যাবলিশ করব, হ্যাঁ ছেলেদের জন্য কি সুবিধা আছে, কোনো পলিসিতে কিছু আছে নাকি, অথবা মহিলাদের জন্য কোনো অ্যাক্সেস টু ফাইন্যান্স আছে নাকি লো কস্ট। এই ইনফরমেশনগুলো সবাই তো আর চেম্বারের সাথে জড়িত থাকে না। তো এইগুলোর আপনি যদি আজকে কোনো ওয়েবসাইটে গিয়ে যদি দেখতে চান, আপনি কোনো ওয়েবসাইট পাবেন না। তো এইটা একটা বড় একটা ব্যারিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। তো এই দিস থিং শুড বি দেয়ার। আরেকটা হলো যে ন্যাশনাল জাস্টিস, হ্যাঁ আপনার জুডিশিয়ারি ইজ, মানে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি ফাইন্যান্সিয়াল সেক্টর অবভিয়াসলি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফাইন্যান্সিয়াল সেক্টর আপনার কস্ট অফ বরিং সব কিছু নিয়ে ইজ ইন্টার রিলেটেড, কিন্তু জুডিশিয়ারি ইজ দ্য নাম্বার ওয়ান প্রেরোগেটিভ ফর এনি এনেবলিং বিজনেস ইকোসিস্টেম। কী জন্যে? আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে, অথবা মানে আমি যখন আমার পিঠ ওয়ালের মধ্যে থেকে যায়, দ্য লাস্ট রিসর্ট আমি কিন্তু একটা কেস করে জুডিশিয়ারির কাছে যাই। হ্যাঁ, তো জুডিশিয়ারি যদি আমাকে মানে ন্যায় ভাবে যদি একটা জাজমেন্ট না দেয়, তখন কিন্তু যেটা হোয়াট ইজ রং, অথবা যেটা ভুল অথবা জুলুমটা কিন্তু তখন একটা সিল অফ অ্যাপ্রুভাল দিয়েই কিন্তু আপনি জুলুমটাকে ঠিক করে বা আইনের চোখে ঠিক করে ফেলেন। হ্যাঁ, এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনার এই যে ফাইন্যান্সিয়াল সেক্টর, definitely financial sector has to be robust, there needs to be accountability, there needs to be transparency. এটাও ধরেন অ্যাক্সেস টু ফাইন্যান্স কে পাচ্ছে, একটা জবাবদিহিতে থাকতে লাগবে, কিভাবে ভাগ করা হয় টাকাগুলো, এসএমই পাচ্ছে নাকি, ক্ষুদ্র ব্যবসায়ীরা পাচ্ছে নাকি, স্টার্ট আপরা পাচ্ছে নাকি, এটা ওভারসি করবে ফাইন্যান্সিয়াল সেক্টর। তো আর বিউরোক্রেসি ইজ অলসো ইম্পর্টেন্ট। বিউরোক্রেসি এখানে ইম্পর্টেন্ট কেন দেখেন, আজকে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, আমরা বলি যে স্টিল 84% আমরা যে ফরেন আর্নিংস আমরা কিন্তু এটা আরএমজি সেক্টর থেকে পাচ্ছি, টেক্সটাইল আর আরএমজি। এই আমাদের এখন একটা রিয়াকশন হয়ে গেছে যে কিছু হলে বিউরোক্রেসিকে ব্লেম করি। হ্যাঁ, ট্যাক্স কালেকশন থেকে শুরু করে যেটাই আছে সব কিছু এনবিআর, মানে দে আর পার্ট অফ দ্য বিউরোক্রেসি অ্যাজ ওয়েল। সো উই ব্লেম দ্য বিউরোক্রেসি ফর এভরিথিং। কিন্তু এই বিউরোক্রেসির জন্যেই কিন্তু এই আরএমজি সেক্টর ফ্লারিশড, কারণ কোনো না কোনো একজন বিউরোক্র্যাট ব্যাক টু ব্যাক এলসির পারমিশনটা দিয়েছিল। কোনো না কোনো একজন বিউরোক্র্যাট কিন্তু ওই আপনার এই সেক্টরটাকে কিভাবে ভাইব্রেন্ট করা যায় ওই পলিসি ডিসিশনগুলো সরকারের সামনে প্লেস করে আর্গুমেন্ট করে ওগুলো অ্যাপ্রুভ করে নিয়েছিল। ওইটার ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলাদেশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সো উই হ্যাভ সিন যখন বিউরোক্রেসি কাজ করে কিভাবে কাজ করে। এখন এই জিনিসগুলো 24-এর আগে 18 স্পেশালি 2018-এ যদি আমি যাই, সব ভেঙে পড়া শুরু করলো, যেটা আমরা দেখেছিলাম। তারপরে যেহেতু এগুলা ভেঙে পড়া শুরু করলো, নতুন ইনভেস্টমেন্ট ডিডন্ট টেক প্লেস, রিইনভেস্টমেন্ট। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি। আপনি যখন বলছেন আসলে 2018 সাল থেকে ভেঙে পড়া শুরু করলো, সো ইফ ইউ ক্যান ডেলিভার সাম কেসেস অর সাম সিমটমস যেগুলো আসলে আর্লি ওয়ার্নিং হিসেবে কাজ করেছে, বা সে সময় গভর্নমেন্ট নজর দিতে পারে নাই বা দেয় নাই, ওই কয়েকটা একটু ইন্ডিকেটর যদি একটু আমাদেরকে বলেন, তাহলে হচ্ছে আমাদের জন্য বুঝতে সুবিধা যে আসলে কী হচ্ছিল ওই সময়টাতে। না, যেমন 18-র পর যেটা হোয়াট উই নোটিসড, এক নম্বর হলো যে দ্য ফেস অফ বিউরোক্রেসি চেঞ্জড। আপনি যদি তখনকার সংবাদপত্র যদি দেখতেন, প্রজাতন্ত্রর মানে কর্মী পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়া শুরু করলো। হ্যাঁ, ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য,
ওনারা কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি যাতে বাংলাদেশে কখনো দেখা যাবে না এই টাইপের স্টেটমেন্ট দেওয়া শুরু করে। ওনাদের কাজ কিন্তু মানে আমাকে রক্ষা করা, আমার সুরক্ষা দেওয়া, এগুলো, হ্যাঁ, ওই মানে ল এনফোর্সমেন্টে নজর দেওয়া, কিন্তু দে স্টার্ট মেকিং পলিটিক্যাল ইয়ে। তারপর যখন কোভিড হলো, কোভিড ওয়াজ দ্য ফাইনাল অ্যাপ্রুভাল, বিকজ তখন একটা জিনিস আমি বা মানে যদি উই লুক ব্যাক অ্যান্ড তখন দেখবেন যে তখন কোনো কমিটি করা হয়েছিল জেলা ভিত্তিক, হ্যাঁ, ডিস্ট্রিক্ট ওয়াইজ। ওখানে যেমন যিনি ডিসি ছিল ওনার নেতৃত্বে অথবা এসপি এনার নেতৃত্বে এমপি পাশে গিয়ে বসে থাকতো, কিন্তু উনি ইয়ে করতো। সো উই স দ্য ট্রান্সফরমেশন। তারপরে পিএমও কেন্দ্রিক অনেক কিছু হয়ে গেছিলো। পিএমও কেন্দ্রিক, পিএমও ডেফিনেটলি পিএমও উইল মেক পলিসি ডিসিশনস, কিন্তু সব কিছুই ওয়াজ ডিকটেটেড ফ্রম দেয়ার। ইভেন ব্যাংকের মানে ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের পলিসি কী হবে এটাও কিন্তু অনেকভাবে ওভারল্যাপ করতো ফ্রম ডিফারেন্ট ইনফ্লুয়েন্সটা ছিল। তো তখনই কিন্তু উই স্টার্টেড সিইং, অ্যান্ড আপনি দেখবেন যে তখন যেমন ব্যবসায়ীরা এক কথা বলছে কিন্তু সরকার আবার ভিন্ন কথা বলছে, হ্যাঁ, কিন্তু ওই ন্যারেটিভ ব্যুরোক্র্যাটস আর নিউট্রাল, হ্যাঁ, কিন্তু ওনারা কিন্তু ব্যুরোক্র্যাটসকে কিন্তু ব্যবসায়ীদেরকে তখন ব্লেম করতো যে আপনারা সবসময় খালি কমপ্লেন করেন সবসময়, কিন্তু যেই কথাগুলো বলেছিল ওটার কারণে কিন্তু ওটার এফেক্টটা কী হয়েছিল, যেটা শুড বি আ লেসন ফর এভরি ওয়ান। ইভেন আজকে যারা সরকারে আছে, আগামীতে যারা আসবে, সবার জন্য শুড বি আ লেসন যে ওই কারণগুলোর জন্যই কিন্তু রিইনভেস্টমেন্ট হয়নি, নতুন করে বিনিয়োগ হয়নি। নতুন করে বিনিয়োগ যেইভাবে আশা করা হচ্ছিল এই ইকোনমিকে সাস্টেইন করার জন্য, যেহেতু হয়নি, নতুন কর্মসংস্থান তৈরি হয়নি। নতুন কর্মসংস্থান যেহেতু তৈরি হয়নি, অ্যান্ড কর্মসংস্থান যখন আমরা বলি আমরা খুব জেনারিকভাবে বলি যে চাকরি হলেই হবে, হ্যাঁ, এই একটা বাইরের কোম্পানি মানুষ ইনভেস্টমেন্ট করবে, ওখানে 5,000 চাকরি তৈরি হবে, বাট দ্য ডিগনিটি অফ জব, এটা কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু বলি না। একজন গ্র্যাজুয়েট একটা ছেলে অথবা একটা মেয়ে যে কষ্ট করে গ্র্যাজুয়েশনটা করে, এখন ওনাকে যখন একটা ফর্মাল একটা অফিসের ইয়ের জন্যে একজন ড্রাইভারের থেকে কম বেতন আমরা অফার করি, দ্যাট শুড নট বি দ্য কেস। দেয়ার শুড বি ডিগনিটি অফ ইয়ে। এটার কারণে কিন্তু 24 যেই আমাদের জুলাই যে আন্দোলন হয়েছে এটার কিন্তু ধারাবাহিকতা কিন্তু ওয়াজ দ্যাট। সো এখানে কিন্তু ইট শোজ যে যখন সিস্টেম ডাজ নট ওয়ার্ক, এটার নকডাউন এফেক্ট, হ্যাঁ, 10 বছর পরে হোক, 5 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে, কিন্তু ওই জিনিসটা যত আপনি ভুলটাকে যদি সংশোধন না করেন, আপনার ব্যবহারকে, নীতি, এইসব জিনিস ঠিক না করেন, ইট ইজ বাউন্ড টু হ্যাপেন, ইট ইজ অনলি এ ম্যাটার অফ টাইম। অ্যান্ড 24-এ যেমন যখন যেই আমাদের যে ইয়েটা হলো, ওই যে ক্যামেল ইন দ্য হে স্টিক, যেটা ইট জাস্ট নিড ওয়ান হে স্টিক টু কিপ ব্রেক দ্য ক্যামেলস ব্যাক। রাইট। তো ভাই, ইন্টারেস্টিং ডিসকাশন হচ্ছে। এখন ধরেন হচ্ছে একটা সম্পূরক প্রশ্ন করব, সেটা হচ্ছে ধরেন যেহেতু কোভিডের প্রশ্ন আসছে, ওই সময় বিজনেসের পরিস্থিতির জন্য আসলে বিজনেসম্যানদেরকেই দায়ী করা হচ্ছিল ফ্রম দ্য পলিটিক্যাল সাইড। তো আমরা পলিটিক্যাল সাইড থেকে আসলে যে ন্যারেটিভটা মূলত পেয়েছিলাম যে সকল অর্থনৈতিক সংকটের মূল গোড়া হচ্ছে আসলে কোভিড-19 এবং হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্রাইসিস। সো এটা তখনই আসলে অনেকেই সমালোচনা করেছিল এই ন্যারেটিভের, যে আমাদের এখানে আসলে সরকারেরও মিসহ্যান্ডলিং অনেক ক্ষেত্রে দায়ী। তো আপনি যেহেতু আসলে বিজনেস ইনসাইডার এবং আপনি ভিতর থেকে ওই সময়টাকে দেখেছেন যে আসলে বিজনেসম্যানদের কী অবস্থা ছিল, আমাদের ইকোনমিক ক্রাইসিসের কী অবস্থা ছিল, কীভাবে হচ্ছে আমরা মানিটারি পলিসিগুলোকে আসলে রাইটলি ডিরেক্ট করতে পারি নাই। তো এইটা নিয়ে যদি আপনি একটু মানে এই মিথটা নিয়ে যদি একটু আপনি বলতেন আর কি, এখানে আসলে কোনো সত্য বা হচ্ছে কতটুকু আছে। মানে তখন একটা জিনিস যেটা করা হতো যে ট্যাক্স কালেকশন, রেভিনিউ কালেকশন কিন্তু তখন থেকে কম, হ্যাঁ, তো যখন কম থাকে তখন কিন্তু ওই জোর করে ট্যাক্স নেওয়া, হ্যাঁ, এই জিনিসটা বেড়ে যায় 1 নম্বর। 2 নম্বর যেটা ছিল আপনার ইন্টারেস্ট রেট ধরেন ওই 9-6 করলো, কিন্তু 9-6 করার পরে যেটা হয়েছিল, এখন যেটা ধরেন 24-এর পরে যেগুলো বের হলো, ইট ভ্যালিডেটস
দ্য পয়েন্টস দ্যাট বিজনেস কমিউনিটি মেড এট দ্যাট টাইম। কী হলো, যেটা বের হয়ে আসলো, আপনি দেখবেন যে এই অলিগার্ক একটা শ্রেণী যারা অর্থনীতিটা কন্ট্রোল করতো, ওনারাই কিন্তু ব্যাংকে অ্যাক্সেসটা পেত। হ্যাঁ, এই 3-4 জন মানুষ, 4-5টা গ্রুপ, এনারাই এই 9-6 করে ধরেন ওই অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ওনারা নিয়ে নিয়েছিল। তারপরে এটা মেজরিটি পাচার করা হয়েছে, যেটা এখন বের হয়ে এসেছে। এবং অন্য যারা ধরেন লাখ লাখ ব্যবসায়ী ছিল, ওনারা কিন্তু অ্যাক্সেসটা পায়নি। হ্যাঁ, তো যেই কারণে ধরেন সবারই তখন মানে একটা হতাশার মধ্যে যে যাচ্ছিল, তখন যেটা হয়েছে যে রিজার্ভে যে টাকাগুলো ছিল, আমি এত বছর 10 বছর 15 বছর ব্যবসা করে যে টাকাটা জমিয়েছি অথবা যে অ্যাসেটগুলো আমার ধরেন কিনেছিলাম, ওগুলা আইদার ব্যাংকের কাছে মর্গেজ করে ফার্দার লোনস নিয়েছে, অথবা ওই রিজার্ভের টাকা থেকে হাত দিয়েছে। যে নতুন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য ধরেন নতুন কোনো উদ্যোগ ওর প্ল্যানে ছিল, ওটা বাদ দিয়ে এক্সিস্টিং বিজনেসকে টিকিয়ে রাখার জন্য টাকাটা ওখানে ডাইভার্ট করা হয়েছিল। সো এই কোম্পানিগুলো কিন্তু যেভাবে ফ্লারিশ করার কথা ছিল ওইভাবে করেনি, 1 নম্বর। 2 নম্বর হলো যে এটার নকডাউন এফেক্ট অনেকে কিন্তু ওই সময় থেকে ঝরে গেছে। হ্যাঁ, এই ওনারা ডিফল্টার হয়েছে, কিন্তু দে ওয়েন্ট উইলফুল ডিফল্টার্স। হ্যাঁ, সো এটা কিন্তু এই 24-এর পরে যে শ্বেতপত্র অথবা যেটাই বের হয়েছে, দ্যাট কিন্তু উইন্ডিকেটস দ্য অ্যালিগেশনস দ্যাট বিজনেসম্যান ওই সময় যেটা এনেছিল, অ্যান্ড ইটস ক্লিয়ারলি ফর এনিওয়ান টু সি যে অ্যাকচুয়ালি হয়েছিল। অলিগার্কিক ক্যাপচারের কথা যখন বললেন, সো এইটা আসলে মানে খুবই প্রাসঙ্গিক এখনও কোয়েশ্চেনটা। কারণ হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে একটা জোর দাবি উঠেছিল যে আসলে আমাদের যে পুরো ব্যবসায় পরিবেশের মধ্যে যে আসলে একটা খুবই স্ট্রং ভেস্টেড ইন্টারেস্ট এবং হচ্ছে অলিগার্কি স্টেট ক্যাপচারটা ছিল, এটা এখন আসলে আর অ্যালাউ করা যাবে না। এখন বিজনেসম্যানদের জন্য আসলে একটা ওপেন লেভেল প্লেইং ফিল্ড করে দিতে হবে, যাতে করে সবাই ইকুয়াল অ্যাক্সেস টু ফাইন্যান্স পায়। এবং হচ্ছে অলিগার্কি ক্যাপচার তো শুধু আসলে তারা তো শুধুমাত্র তাদের বিজনেস ইনফ্লুয়েন্স দিয়ে করে নাই, তারা একই সাথে তারা পলিটিক্যালিও অনেক কানেক্টেড ছিল এবং সেখানে একটি স্ট্রং পলিটিক্যাল ইকোনমি ছিল, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিদ্যুৎ খাতে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের আর্থিক খাতে, আমাদের ব্যাংকিং সেক্টরের যে আসলে দুরবস্থা। সো ওই প্রিটেক্সটগুলোকে রেখে মানে এখন আসলে কিভাবে দেখছেন যে এখন আসলে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ড শেষে এখন নতুন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্ট পাচ্ছি, সো তারা আসলে বিজনেসকে কিভাবে নতুন করে শেপ করতে চাচ্ছে? তারা কি আসলে একটা ওপেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাচ্ছে, নাকি তারা এখনও আসলে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আসলে অলিগার্কি কেন্দ্রিক যেই অর্থনৈতিক চিন্তাভাবনা সেখানেই আছে? আপনাদের মতামতটা একটু জানতে চাইব আর কি। দেখেন, এখানে ফার্স্ট অফ অল আমরা একটা ইলেকশনের মধ্যে উই হ্যাভ আ ইলেক্টেড গভর্নমেন্ট, অ্যান্ড এই গভর্নমেন্ট কিন্তু আনফর্চুনেটলি ফর দেম ধরেন বিগত 24-এর আগের যে দুঃশাসন ওটাও ইনহেরিট করেছে, এবং 24-এর পরে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল ওনারা একটা চ্যালেঞ্জের মধ্যে গিয়েছিল, বিকজ তখন কোনো স্টেট পিলার্স সব কিছু ভেঙে পড়েছিল একদম। কিন্তু আনফর্চুনেটলি ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু ব্যবসায়িক পরিবেশ ইকোসিস্টেম ইমপ্রুভমেন্টে আমরা কিন্তু ওরকম কোনো পদক্ষেপ দেখিনি। তখনও কিন্তু মানে আওয়ামী লীগের সময় যদি আমি বলি যে মানে টেবিলের নিচে সব কিছু জং ধরে গিয়েছিল, হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, ক্ষয় হয়ে গিয়েছিলো, ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু ওই টেবিলের যে 4টা পিলার ছিল পায়াগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে। সো আনফর্চুনেটলি এই বর্তমান যে সরকার এনারা কিন্তু এই 2 ইয়েটা ইনহেরিট করেছে, অ্যান্ড তার উপর একটা ইন্টারন্যাশনাল একটা ক্রাইসিসের এফেক্ট যেটা এটাও এনাদের উপরে পড়েছে। এখন দেখেন মানে ওনারা যে পরিকল্পনা করছে, যে ইঙ্গিতগুলো দিচ্ছে, দিজ আর পজিটিভ, কিন্তু এইখানে সামনে একটা বাজেট আসবে আমাদের। বাজেট উইল বি দ্য মোস্ট ক্রুশাল বাজেট আমি বলবো আমাদের
এই লাস্ট ডেকেড যদি আমি ধরি, এই দশকে সবথেকে ইম্পর্টেন্ট বাজেট হবে এই নেক্সট বাজেট। বিকজ আমাদের অর্থনীতি কিন্তু অনেক নড়বড়া এখনও, আমরা এখনও স্টেবল হইনি। আগের যে বাজে জিনিসগুলো ছিল এগুলো সব কিন্তু এখনও এখানে আছে। স্টেবিলিটি ইজ নট দেয়ার। এক্সটার্নাল প্রেশার যেমন তেলের দাম, এনার্জি সিকিউরিটি, এগুলোও আছে। অ্যান্ড সবচেয়ে ভয়াবহ যে জিনিস ওটা হলো যে আমাদের যে এক্সটার্নাল যে ঋণের বোঝা, আমাদের বর্তমানে আপনি যদি দেখেন যে এক্সপোর্ট যেটা হচ্ছে, আগামী 3 থেকে 4 বছরে দ্য রিপেমেন্ট অফ আমাদের সব লোনস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল যে টাকাগুলো আমরা পেমেন্ট করবো গভর্নমেন্ট, এবং আমাদের এক্সপোর্টের যে প্রসিডটা পাই, রেমিটেন্স থেকে যে প্রসিডগুলো পাই, এটা কিন্তু অলমোস্ট ইকুয়াল হয়ে নেগেট হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে, ক্রাউডিং আউট করে দেবে, জিরো হয়ে যাবে। তো how do you avoid that crisis? You have to create employment. You have to create new businesses. At the same time, existing যে ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা আছে, they have to flourish. রাইট। হ্যাঁ, তারপর সামনে যে চ্যালেঞ্জগুলো, এলডিসি গ্র্যাজুয়েশন বলেন, বলেন, যেই চ্যালেঞ্জগুলো আসছে আমাদের, যেমন আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্ট, হ্যাঁ, ডাইভার্সিফিকেশন, এগুলো সব কিছু করতে লাগবে। এই বাজেটটা কিন্তু এটার ইঙ্গিতটা দিবে যে বাজেটে কি কি পদক্ষেপ নিচ্ছে সরকার, এটা দেখেই কিন্তু এই জিনিসগুলো আসবে। সো আমরা আশা করতে পারি যে ব্যবসা করার জন্য, নতুন কর্মসংস্থান ক্রিয়েট করার জন্য যা যা লাগবে, এগুলো বাজেটে এটা প্রতিফলন দেখব আমরা। আর যদি এখানে না থাকে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসটা হবে না। যদি না হয়, সামনে 4 বছর পরে কিন্তু ম্যাক্রোইকোনমিক আনস্টেবিলিটি এখন থেকে আমরা দেখতে পারবো। অ্যান্ড এই সংখ্যা যদি থাকে যে সামনে এই বর্তমান সরকার এই বাজেট দিয়ে এই প্রেজেন্ট কনটেক্সটে যে কনসার্নগুলো আছে এগুলো অ্যাড্রেস করেনি, তখন কিন্তু যেটা হবে, ন্যাচারালি 1 নম্বর আপনার এফডিআইতে এটা একটা এফেক্ট আসবে। কারণ বাইরের যারা আছে ওনারা দেখবে যে এখানে এগুলো অ্যাড্রেস করা হয়নি, তখন এফডিআই অ্যাট্রাক্ট করতেও যেভাবে অসুবিধা হবে, লোকাল যারা ইনভেস্টমেন্ট ইউজুয়ালি করে থাকে ওনারা তখন চিন্তা করবে যে আমি এখন ইনভেস্টমেন্ট করে পরে আরও বিপদে পড়বো, হার্ড কারেন্সি শর্টেজ হতে পারে, তাহলে আমি ইনভেস্টমেন্টটা করবো না। অ্যান্ড তখন আবার আরেকটা শ্রেণী থাকবে যাদের ধরেন ওয়েলথ, ধরেন 15 বছর, 20 বছর, 30 বছর ব্যবসা করে যে এখানে জায়গা জমি সম্পত্তি তৈরি হয়েছে অথবা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওনারা জায়গা জমি বেচে আস্তে আস্তে বাইরে চলে যাবে। তখন কিন্তু এখানে লোকাল যে ইনভেস্টমেন্ট, বাংলাদেশের অর্থনীতি কিন্তু লোকাল ইনভেস্টররাই করেছে, হ্যাঁ, যে ভিত্তি যেটা, এটা কিন্তু লোকাল ইনভেস্টমেন্ট হ্যাজ মেড দিস পসিবল। দে উইল নট ওয়ান্ট টু রিইনভেস্ট। তো আমি আশা করব যে বর্তমান সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে উইচ আর পজিটিভ, হ্যাঁ, বাট দেন দে হ্যাভ ইনহেরিটেড মানে টানস অ্যান্ড টানস অফ প্রবলেমস, যেটা ওনাদের সাথে কোনো সম্পর্ক নেই, বাট দে হ্যাভ টু অ্যাড্রেস। So at the budget, the upcoming budget is the most important indicator এই সরকারের জন্য, to show that they mean business. ওনারা যা যা বলেছে আজকে পর্যন্ত, these are all pro business বলবো আমি। ওনারা যা অ্যাকচুয়ালি মিন করেছে কথাগুলো, এটা কিন্তু বাজেটটাই মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো। ওকে, সো আপনি বলছেন যে আসলে গভর্নমেন্টের পারসেপশন এবং অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য প্রিভেইলিং চ্যালেঞ্জেস, যেটা আসলে আমরা বুঝতে পারবো যে আসলে বাজেটটাকে তারা কিভাবে তৈরি করছে এবং সেখানে ওই ইন্ডিকেটরগুলো বিদ্যমান আছে কিনা, যাতে করে ব্যবসায়ীরা বুঝতে পারে, সিগন্যালিংটা পেতে পারে। সো দ্যাট বাজেট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর ওনাদের। আরও একটা বড় চ্যালেঞ্জ যেটা শর্ট টার্মে হবে না, এই বাজেট না, ইট উইল ক্রস 1 year, মিনিমাম 1 বছর, কারণ উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। মাত্র আসলো, দ্য ব্যুরোক্রেসি ওয়াজ ডিজাইনড ওভার আ লং পিরিয়ড অফ টাইম, একরকম মেন্টালিটি, একরকম চিন্তাধারা দিয়ে। 24-এর পরে there was a shock, হ্যাঁ, তখন ব্যুরোক্রেসি স্টিল ফাংশনড, কিন্তু অ্যাডহক বেসিসে। হ্যাঁ, এই জিনিসটাকে সাজানো, এটা কিন্তু এই গভর্নমেন্টের অলমোস্ট 1 বছর মিনিমাম, মানে সাজিয়ে রেজাল্ট পাওয়া
1 বছর মিনিমাম টাইম দেওয়া লাগবে না থেকে। অ্যান্ড আমরা সরকারের কথা বলছি কিন্তু এখানে যারা অপোজিশনে আছে এখন, দে আই থিঙ্ক হ্যাভ আ মোর বিগার রেসপন্সিবিলিটি দেন দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ইটসেলফ, বিকজ বর্তমান যে পরিস্থিতি এটা কিন্তু একটা ভেরি ফ্র্যাজাইল পরিস্থিতি। এক্সটার্নাল অনেক শকস এখনও কিন্তু যেমন এই তেলের দাম যে বাড়লো, আমি এইখানে আপনাকে আজকে বলতে পারবো যে এটার এফেক্ট আমরা এখনও কিছু দেখিনি। এটা 2 মাস পরে আমরা পায়ে পায়ে বুঝবো এটার এফেক্টটা, কারণ জিনিসপাতির দাম বাড়া শুরু করবে 2 মাস পরে। এখন যেটা বেড়েছে এটা নর্মাল বেড়েছে, হ্যাঁ, কিন্তু আসল বাড়া যেটা, কারণ এই তেলের জন্যে 1 নম্বর হলো দিস শর্টেজ অফ ফার্টিলাইজার। ফার্টিলাইজার যদি না থাকে, ফুড সিকিউরিটি নিয়ে দেয়ার উইল বি সাম ইস্যুস। ফুড সিকিউরিটি দিস গভর্নমেন্ট হ্যাজ টু অলরেডি, যদি দেখেন যে IMF-এর সাথে মিটিং করার পরে আমাদের মাননীয় দ্য ফাইন্যান্স মিনিস্টার হি সেড যে যে ফার্দার অ্যালোকেশন থাকবে, দিস উইল বি ফর আপনার ইয়ের জন্য এনার্জি সিকিউরিটি অ্যান্ড ফুড সিকিউরিটি। সো দিস ইজ ইম্পর্টেন্ট অলরেডি অ্যাজ ইট ইজ। হ্যাঁ, দ্য অপোজিশন নিডস টু টেক দিস ইনটু অ্যাকাউন্ট। অনেক কিছু করার অনেক সময় আছে, দেয়ার টাইম, অন্য সময় দে শুড নট ডু এনিথিং এখন বর্তমানে যেটা দেশের এই ফ্র্যাজাইল সিস্টেমটাকে ক্ষতি করে। কারণ এখন যদি কোনো ক্ষতি হয়, এটা কিন্তু এটার এফেক্টটা কিন্তু খুবই ভয়াবহ একটা জিনিস হবে। ওকে, সো আপনি বলছেন যে আসলে এখন অপোজিশন কারণে বেশি কশাস হতে হবে। Cautious হতে হবে and they have to be responsible. Okay, so there is a tricky question. So, based on the performance of the opposition for last two months, can we say that they are really aware of these challenges that are upcoming? To be honest, যেটা এক্সপেকটেশন ছিল, খালি কয়েকজন, হাতে গোনা কয়েকজন, 3-4 জন ছাড়া অ্যাজ আ অপোজিশন যে কনসার্নগুলো, আপনি ঢালাওভাবে একটা কথা বলে এক জিনিস দেখেন। আমাদের সমস্যাটা কি? সমস্যাটা হলো, সমস্যা আমরা সবাই জানি। আমিও যে সমস্যাগুলো বলছি এটা কিন্তু ক্ষুদ্র থেকে সবাই, যে প্রোগ্রামটা দেখবে, এভরিওয়ান ইজ ফেসিং থ্রু দিস। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কার নেই? সবারই আছে, হ্যাঁ। কিন্তু এটা সলিউশনটা কি, এটা কিন্তু কেউ দিবে না আপনাকে। আমরা কমপ্লেনই করবো, আমিও ব্যবসা হিসেবে কমপ্লেন করতে থাকবো, কিন্তু সলিউশনটা আই এক্সপেক্ট দ্য গভর্নমেন্ট টু কাম আপ উইথ আ সলিউশন। হ্যাঁ, অপোজিশন, হ্যাঁ ঠিক আছে, ওনারা যেমন পার্লামেন্ট যেটা যে সেশনটা হলো, ওখানেও কিন্তু আমরা অ্যাকচুয়াল যে প্রবলেমগুলো, এখন তেল দিতে পারছে না, সরবরাহ করতে পারছে না, মজুত করছে, ইয়ে করছে, এটা তো গিভেন, এটা হয়েছে, হ্যাঁ। কিন্তু হাউ ডু ইউ অ্যাড্রেস দিস প্রবলেম, ওটা কিন্তু কারোর মুখ থেকে কিন্তু আসে নাই যে ঠিক আছে সরকারি দল আপনারা পাচ্ছেন না, আমরা বিরোধী দল আমরা বলছি আপনি এইভাবে যদি করেন চেক অ্যান্ড ব্যালেন্স করে, তাহলে কিন্তু তেলটা ওই ধরেন কেউ মজুত করতে পারবে না অথবা ইয়ে করতে পারবে না, যে যাবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি আমরা কিন্তু এগুলো কিছু দেখি নেই। নতুন কর্মসংস্থানের ব্যাপারে আপনি ঢালাভাবে বললেন যে চাকরি নেই, ইয়ে নেই, হ্যাঁ চাকরি তৈরি করতে লাগবে, কিন্তু কীভাবে ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসবে এটা তো বলতে লাগবে। সো দে হ্যাভ টু বি রেসপন্সিবল। কারণ এখন জিনিসটা হলো যে আপনার যেখানে টেকনোলজিক্যালি সবাই কিন্তু এখন অনেক অ্যাডভান্সড, হ্যাঁ। সো এই জিনিসগুলো কিন্তু উই হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট, যে ওনারা যেমন পার্লামেন্টে আগে কারোর ইন্টারেস্ট ছিল না পার্লামেন্টের প্রসিডিংয়ে কী কথা বলছে এগুলো দেখা, কিন্তু আপনি ফেসবুক খুলেন, রিলস দেখলে কিন্তু পার্লামেন্টের যে ছোটো ছোটো রিলসগুলো এভরিওয়ান ইজ সিইং দ্যাট। হ্যাঁ, সো আপনি বাজেট নিয়ে কথা বলছিলেন। সো বাজেটের একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে যে আসলে রেভিনিউ জেনারেশনের যে কোয়েশ্চেনটা। সো আমরা এই কোয়েশ্চেনটাতে আসছি, বাট তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের চ্যালেঞ্জ, বিশেষ করে ব্যাংকিং সেক্টর গভর্নেন্স অ্যান্ড ব্যাংকিং সেক্টর রিফর্ম নিয়ে। সো আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে নতুন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এসেছেন, উনি মূলত একজন বিজনেস সেক্টরের অ্যাক্টর। সো এই নিয়োগটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে, বিশেষ করে অর্থনীতিবিদদের দিক থেকে সমালোচনা হয়েছে যে এখানে আসলে ম্যাক্রো ইকোনমি নিয়ে ওয়েল ইনফর্মড কাউকে আসলে যদি নিয়োগ দেওয়া হতো তাহলে পলিসিগুলো আরও বেটার করে নেওয়া যেত। আবার অন্য দিক থেকে এরকমও আর্গুমেন্ট এসেছে যে যেহেতু উনি বিজনেস সেক্টরের মানুষ, সো উনি বিজনেস সেক্টর আসলে কীভাবে বেটার করা যায় এটা নিয়ে উনি আরও কনসার্ন থাকবেন। সোফার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগ পাওয়ার পরে বেশ কিছু ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স নিয়ে বেশ কিছু তর্ক উঠেছে,
এর মধ্যে আপনার যে সম্মিলিত ইসলামী ব্যাংক, তাদের মধ্যে আবার টাকা দেয়া এবং অ্যাসালামকে আবার পুনরায় ফেরত দেওয়ার যেই তর্কগুলো, এগুলো তো আমরা দেখেছি। সো আপনি কিভাবে আসলে এই পুরো এই ব্যাংকিং সেক্টরের এই সিচুয়েশনটা বা রিফর্মের কোয়েশ্চেনটাকে ইভ্যালুয়েট করছেন, বা ফিউচার প্রসপেক্টটাকে, হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, আপনি যদি দেখেন এখানে যে ড্যামেজ দ্যাট ওয়াজ ডান ইজ অলরেডি ডান। এখন ড্যামেজ লিমিটেশন অ্যান্ড হাউ ডু উই গেট আউট অফ ইট, দিস আর দ্য ফার্স্ট টু থিংস। বর্তমান যিনি গভর্নর মহোদয় যিনি আসলেন, ওনার যখন অ্যাপয়েন্টমেন্টও হয়েছিল দেয়ার ওয়ার লট অফ ডিসকাশনস, মানে অনেকে রিয়্যাক্ট করেছিল এটার ব্যাপারে। কিন্তু দেখেন টিল নাও হি হ্যাজ ডান নাথিং রং। আমরা কিন্তু ওনার কোনো ভুল পদক্ষেপ নেই। ইনফ্যাক্ট উনি কতগুলো পদক্ষেপ নিয়েছে, দিজ আর অ্যাকচুয়ালি হেল্পিং। মানে আমরা এখন চিন্তা করছি যে না, হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক। কিন্তু এখানে আবার কতগুলো জিনিস নেওয়া হয়েছে, যেমন ফর এক্সাম্পল একটা 20,000 কোটি টাকার একটা ফান্ডের একটা ইয়ে ছিল যে বন্ধ যে ফ্যাক্টরিগুলো আছে এগুলো আবার চালু করবে। এখন এখানে এই টাকাটা যে দিচ্ছে, দের নিডস টু বি সাম চেকস অ্যান্ড ব্যালেন্সেস। ফর এক্সাম্পল 2012 সালে আমার ধরনের গার্মেন্টস ছিল, গার্মেন্টসের বিল্ডিং ছিল, সব কিছু ছিল, কার্যক্রম ছিল। তারপরে ফর ভেরিয়াস আদার রিজনস আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। এখন ওই ফ্যাক্টরি রিওপেন করার জন্য যে ফান্ডে চাই, যদি টাকা দেওয়া হয় টাকাটা পুরো অপচয় হবে। আচ্ছা, কী জন্য বলছি? নাম্বার ওয়ান, এখন যে বিল্ডিং কোড, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, একটা গার্মেন্টসের যে বিল্ডিংটা করি, এখানে অনেক চেকস অ্যান্ড ব্যালেন্সেস, বিএনসিসি কোড, অনেক কিছু মেনে করা হচ্ছে। হ্যাঁ, লোড বেরিং, মানে এক্সিট, স্পেশালি রানা প্লাজার পরে ওই গার্মেন্টস কিন্তু জীবনেও ওই অর্ডার কমপ্লেন্স পাস করবে না এবং অর্ডার পাবে না। 2 নম্বর, ওখানে যদি গ্যাস এনার্জি রিলেটেড ইস্যুতে যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে থাকে, ওই ফ্যাক্টরির রেস্ট অ্যাসিওরড গ্যাস আজকেও ওখানে নেই। হ্যাঁ, সো দেয়ার হ্যাজ টু বি সাম চেকস অ্যান্ড ব্যালেন্সেস। এই করতে চাইলেই যে করতে লাগবে এমন কিছু নয়। কিন্তু একটা জিনিস যেটা উনি আরও অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, দিজ আর আই উড সে বিজনেস ফ্রেন্ডলি। হ্যাঁ, এটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট নিচ্ছে। ম্যাক্রো ইকোনমিক, যেটা আপনি যেটা বলেছিলেন যে অনেক বিষয় আছে যেটা উনি অবহিত নাও থাকতে পারে। দেখেন, ওনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন ডক্টরেট অথবা ইয়ে হলেই যে সব কিছু জানবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, দে আর ডিফারেন্ট। ওখানে ইকোনমিস্ট থাকে, চিফ ইকোনমিস্ট থাকে, দের ইজ আ টিম, ওনারা অ্যানালিসিস করে। হি অ্যাজ আ পার্সন শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড, কারণ উনি এফসিএমএ, ইফ আই নট রং। আমাদের প্রথম যিনি গভর্নর ছিল, ইফ আই নট মিস্টেকেন, উনিও কিন্তু এফসিএমএ ছিল। সো উই হ্যাভ সিন দিস প্রেসিডেন্টস যে আপনার ডক্টরেট হতে লাগবে এমন কোনো কথা নেই, অ্যান্ড হি ইজ কম্পিটেন্ট এনাফ। হ্যাঁ, উনি কিন্তু ওনার যে এফসিএমএ যে ইয়েটা আছে, ওনারা কিন্তু ফাইন্যান্স নিয়ে কাজ করে, ইয়ে নিয়ে কাজ করে। সো দ্যাট শুড নট বিন এন ইস্যু। এখানে ইস্যু যেখানে, ওটা হলো যে ব্যাংকের গভর্নেন্স, ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টরের গভর্নেন্স। ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক রকম ইয়ে থাকে, যেমন একটা হলো ব্যাংক, ট্রেডিশনাল যে ব্যাংক, যে সম্মিলিত ব্যাংক যেগুলো ধরেন, এগুলোর কথা বলবেন। যেই দেশে ব্যাংকের স্পন্সর হতে আপনার কোনো যোগ্যতা লাগে না, অ্যান্ড যারা বিং আ স্পন্সর ফর ব্যাংক ডাজ নট মেক ইউ দ্য ওনার অফ আ ব্যাংক, এই ডিস্টিংশন আমরা করতে পারি না। দেয়ার আর বাউন্ড টু বি ইস্যুস অ্যান্ড প্রবলেমস। হ্যাঁ, এখানে একটা মিনিমাম দের শুড বি ক্রাইটেরিয়া। অনেকগুলো দেশ আছে, ওখানে কিন্তু একটা ইয়ে আছে যে একটা ব্যাংকের বোর্ডে যাওয়ার জন্য আপনার একটা মিনিমাম, যেমন আপনার ইন্ডিপেন্ডেন্ট ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়ার জন্য আপনার একটা মিনিমাম একটা ক্রাইটেরিয়া লাগে। হ্যাঁ, আপনার একজন ইউ হ্যাভ টু বি ফ্রম আ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, একটা মিনিমাম একটা যোগ্যতা লাগে, যেটা একটা প্যানেল অফ এক্সপার্টস যাচাই বাছাই করে আপনার নাম অ্যাপ্রুভ করার পরে ইউ ক্যান বি টেকেন ইন টু দ্য বোর্ড অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। কিন্তু ব্যাংকের স্পন্সর হওয়ার জন্য আপনার এরকম কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। সো এইটাই তো শোজ যে এখানে যে অ্যাম্বিগুইটিটা আছে। হ্যাঁ, আর ফাইন্যান্সিয়াল সেক্টরের আরেকটা হলো যে আমাদের স্টক মার্কেট, দ্যাট ইজ অ্যানাদার অল্টারনেটিভ মোড অফ মানে ফাইন্যান্সিং, যেটা ফাইন্যান্সিয়াল সেক্টরে আসে। আনফর্চুনেটলি আমাদের মানে স্টক মার্কেটে যাওয়া মানে যতটা মানে যেটা, কারণ আমরা যখন অন্য কোনো দেশের ইয়েটা দেখি, যাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সের সমস্যা হয় ওনারা স্টক মার্কেটে যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু গ্রিনফিল্ড প্রজেক্ট ইজ নট অ্যালাউড ইন বাংলাদেশ, একটা ইনসিডেন্টের জন্য, তাও বহু বছর আগে। অ্যান্ড আনফর্চুনেটলি ওখানে যে রেগুলেশনগুলো করা হয়েছে এগুলো অ্যাডহক বেসিসে আমি বলবো এখনও করা হয়েছে। সো ইট হ্যাজন্ট পারফর্ম ওয়েল। এসএমই বোর্ড করা হয়েছে, হ্যাঁ, কিন্তু এসএমই বোর্ডও যেমন এখানে পুরো স্পেকুলেশন।
হ্যাঁ, দের ইজ নো আনসারবিলিটি অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য স্টক মার্কেট, অ্যান্ড যেটার কারণে ওখানে কিন্তু কোনো ভালো কোম্পানি যাচ্ছে না। ইভেন আমাদের অল্টারনেটিভ বিনিয়োগ করার ইয়েও কিন্তু ওখানে মানুষ যায় না। দের আদার রিজনস, ট্যাক্সেশন ইজ দ্য কি ইস্যু, কিন্তু দিজ আর দ্য প্রবলেমস। বাজেটের প্রসঙ্গে যদি আসি, একটা বড় কোয়েশ্চেন হচ্ছে আসলে রেভিনিউ জেনারেশন, যে আসলে সরকার তো রাষ্ট্র চালাতে তার রেভিনিউ জেনারেট করতে হয় এবং ফিসক্যাল স্পেসটাকেও তার অ্যাডজাস্ট করতে হয় টাইম টু টাইম। সো এখন বর্তমানে আসলে আমাদের যেই ইকোনমিক পরিস্থিতি বা আমাদের গ্রোথের যে কোয়েশ্চেনটা, আমরা তো দেখেছিলাম যে সরকারের দিক থেকে যখন আওয়ামী লীগ ছিল তারা বলেছিল যে কীভাবে আমরা ইকোনমিক গ্রোথ করছি। আমরা পরবর্তীতে দেখলাম যে আসলে এটা একটা অলিগার্কিক ক্যাপচার অফ দ্য স্টেট ছিল। গ্রোথ যেটা হয়েছে এটা রিডিস্ট্রিবিউট হয় নাই, ইভেন বিজনেসম্যানদের মধ্যে আসলে রিডিস্ট্রিবিউট হয় নাই, আপনি যেটা বলছেন ওয়েলথ ক্রিয়েশনটা হয় নাই। সো এই মুহূর্তে এইরকম একটা পরিস্থিতিতে আসলে রেভিনিউ জেনারেশনের কোয়েশ্চেনটা আমরা কীভাবে অ্যাড্রেস করব ফ্রম দিস গভর্নমেন্টস পার্সপেক্টিভ, এবং আসলে ট্যাক্স নিয়ে কিন্তু খুবই সেন্সিটিভ একটা পরিস্থিতি তৈরি হয় যখনই ট্যাক্সের ইস্যু আসে। জনগণের দিক থেকে আসলে এটা একটা সেন্সিটিভ ইস্যু সবসময়। সো গভর্নমেন্টের জায়গা থেকে আসলে কিভাবে এটাকে সেন্সিটাইজ করা উচিত, এবং ট্যাক্সের ব্যাপারে আরেকটা যে তর্ক আছে যেটা হচ্ছে আমরা আসলে যারা গরিব তাদেরকেই ট্যাক্স করছি, কিন্তু যারা আসলে ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্সের বাইরের থেকে যাচ্ছে, তাদেরকে আমরা কোনোভাবে ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আনতে পারছি না। সো এই জায়গাগুলোকে কীভাবে ধরেন অ্যাড্রেস করবেন ফ্রম এ বিজনেস পার্সপেক্টিভ? দেখেন, এখানে মানে আই ওয়াজ অনেক সময় ভেরি ক্রিটিক্যাল অফ দ্য এনবিআর। হ্যাঁ, এনবিআরের একটা জিনিস যেটা করতে লাগবে অ্যাজ এ ইনস্টিটিউশন, এনবিআরও কিন্তু হ্যাজ বিন ডিস্ট্রয়েড 24-এর আগের থেকে। হ্যাঁ, 24-এর আগের থেকে ধরুন 14 সাল থেকে কিন্তু উই হ্যাভ নোটিসড যে মানে এনবিআরকে ব্যবহার করে ওয়াজ অলমোস্ট ওয়েপনাইজড। হ্যাঁ, ওয়েপনাইজড করে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এনবিআরও নিজের ভিতরে ইজ ডিস্ট্রয়েড। হ্যাঁ, ওনাদের যে ট্যাক্স টু জিডিপি রেশিও, এটা উই হ্যাভ ডিসকাস দিস আ লট অফ টাইমস। হ্যাঁ, উই অল নো what the problems are, স্ট্রাকচারাল উইকনেসগুলো কী। বর্তমান যিনি চেয়ারম্যান আছেন, হি ইজ আমি বলবো যে ভেরি কম্পিটেন্ট জেন্টলম্যান। এনবিআরের এক নম্বর হলো দের ইজ আ শর্টেজ অফ পার্সোনাল, একটা বড় একটা চ্যালেঞ্জ, ওনাদের লোক নেই। হ্যাঁ, 2 নম্বর হলো যে ট্যাক্স কালেকশন যে সিস্টেমটা করতে লাগবে, এটা আগের থেকেই ওয়াজ ফ্লড। ফর এক্সাম্পল, ওনারা অটোমেশনে গিয়ে যাচাই বাছাই করে যে কোম্পানিটাকে সিলেক্ট করা হয়েছিল, দ্য কোম্পানি ওয়াজ ফ্রম ভিয়েতনাম। ভিয়েতনাম ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কম্পিটিটর্স অফ বাংলাদেশ ইন দ্য আরএমজি। সো জাস্ট ইম্যাজিন দ্য থট প্রসেস। একটা যাচাই বাছাই কমিটি ছিল, কমিটির থট প্রসেসটা আপনি চিন্তা করে দেখেন। ওখানে কমপ্লিটলি এনবিআরের লোকজন, মানে 2-3 জন ছিল, কিন্তু ওখানে অন্য মিনিস্ট্রিরও লোকজন ছিল, ব্যুরোক্রেটরাই ছিল ওখানে। হ্যাঁ, ওনাদের এইটুকুন চিন্তা করেনি যে আমার সাপ্লাই চেইন, আমার কি ট্যাক্সেশন, এই ইনফরমেশন ভিয়েতনামিজ কোম্পানির কাছে দিলে এটা যে একটা সিকিউরিটি ইস্যু হয়ে দাঁড়াতে পারে, এটা কিন্তু কেউ চিন্তা করেনি। হ্যাঁ, তারপর আলটিমেটলি ওই কোম্পানি ফেইল্ড, তারপর টাকাটা নিয়ে চলে গেছে বাংলাদেশ থেকে। সো এইভাবেই কিন্তু আগে কাজগুলো করা হতো। অ্যান্ড এখানে একটা জিনিস যেটা একটা জিনিস আই এম ভেরি পজিটিভ যে উই উইল সি সাম চেঞ্জেস, যেটা আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার মহোদয় একটা কথা বলেছে, অ্যান্ড আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম। এনবিআরের লাস্ট 16 বছর যদি আপনি দেখেন, বিগেস্ট ব্যবসা ছিল এসআরও জারি করা। এসআরও জারি করা কিন্তু ইজ এ ভেরি ব্যাড থিং। তার মানে কি, আপনি একটা পলিসি নিয়েছেন, পলিসিতে একটা ভুল ছিল যেটা আপনি চিন্তা করে নিয়ে তখন, পরে আপনি কয়েক মাস পর ঘুম থেকে উঠে হঠাৎ করে চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে আমি একটা এসআরও করে দিই, তাহলে ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। অথবা এখানে আরেকটা ইমপ্লিকেশন আছে, ওটা হলো যে ধরেন আমার কোম্পানি, হ্যাঁ, আমি ধরেন একটা কনজিউমার গুডসের কোম্পানি, এখন আমি চাই না যে ধরেন আমি একটা পার্টিকুলার ইনগ্রিডিয়েন্ট আছে, সাবান ধরেন বানাচ্ছি, ওইটা আমারই সোর্স আছে, ভালো একটা সোর্স আছে, এটা অন্য কোনো কোম্পানি বাংলাদেশে ধরেন নিতে পারে না। আমি একটা এসআর জারি করবো যে ওই কম্পোনেন্টটাই ছাড়া যদি মার্কেটে কেউ আসে, সাবানের মধ্যে না হলে ওর ধরেন ট্যাক্স 40% আরও বেড়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু হয়েছে।
হ্যাঁ, এটা যদি আপনি দেখেন, আপনি নিউজ পেপার যদি দেখেন, দেখবেন যে দেয়ার ইনস্টেন্সেস এরকম অনেক ইয়ে করা হচ্ছে, এসআরও জারি করে। হ্যাঁ, দেয়ার লবিস্ট যারা এসব এসআরও ইয়ে করে, স্পেশালি ফর্মার যদি দেখেন যে মানে অনেক বিউরোক্রেটি, এক্স বিউরোক্রেটস আর ইনভলভড ইন দিস প্রসেসেস। সো এগুলো যেমন উনি বলেছে বন্ধ হবে। অ্যান্ড আমাদের ট্যাক্স বেস বাড়ানোর জন্য মেইন হলো অটোমেশন। এখন এখানেও একটা ডিসকানেক্ট আছে। আমরা কথা বলছি অটোমেশন নিয়ে, ডিজিটাইজেশন নিয়ে, যেখানে ওয়ার্ল্ড চলে গেছে এআইতে। এআই নিয়ে কথা বলছেন, আমি ডিজিটাইজেশন নিয়ে কথা বলছি। এখন আই হোপ ওনারা পদক্ষেপ নিচ্ছে, আমি যতদূর জানি ওনারা নিচ্ছেন, দে আর সিরিয়াস অ্যাবাউট দিস। একটা জিনিস দে হ্যাভ টু এনশিওর যে আপনি অটোমেশন করলেন, হ্যাঁ, পুরো অটোমেশন করলেন, ডিজিটাইজ করে ফেললেন, এআই দিয়ে সব কিছু করলেন, করার পরে কোনো স্টেপে যাতে একটা ওটিপি না আসে। ওটিপি আসলে যেটা ইউজুয়ালি দেখি, তখন ওইটা ফিজিক্যালি আমার ওই অফিসে যেতে লাগবে, অথবা এমন প্রসেসে এমন একটা জায়গায় এমন কিছু করেন না যে সার্টিফিকেট একটা জায়গায় আমার মানে সশরীরে গিয়ে হাজির হয়ে কারোর কাছে দিতে লাগবে। যখন আপনি ওটা করতে যাবেন তখন এই ডিফিটস দ্য পারপাস অফ দিস অটোমেশন প্রসেস। রাইট। হ্যাঁ, সো এই জিনিসটা এনশোর করতে হবে ওনাদের। যদি করতে পারে, দের উইল বি রাইট হলো যে ভিএটির জায়গায় জিএসটি লোয়ার রেট প্রপোজ করা হচ্ছে, এটা অনেক জায়গা থেকে প্রপোজ করা হয়েছে। দ্যাটস অলসো good suggestion. Apart from the technical sides of the tax questions, there is also a political question regarding tax, যে আসলে ট্রাস্ট মানে জনগণ কেন ট্যাক্স দেবে যদি তারা আসলে এটা ট্রাস্ট করতে না পারে যে জনগণের ট্যাক্সের টাকায় জনগণের বেটারমেন্টের জন্য কাজ করা হবে। সো মানে আমরা যতই টেকনিক্যালি আসলে সাউন্ডনেস তৈরি করি না কেন, সফিস্টিকেটেড টুলস তৈরি করি না কেন, যদি আসলে জনগণের আস্থা তৈরি করা না যায় বাই রোবাস্ট পলিসি মেকিং অ্যান্ড রেজাল্টস, তাহলে তো আসলে আমরা আসলে এই ট্যাক্সটার আওতাকে আমরা বাড়াতে পারবো না। সো এই জায়গাতে আসলে ধরেন আমাদের যারা অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট সবসময় আসলে ফেইল করে, যে মেসেজিংটা করতে পারে না গভর্নমেন্টের কাছে, অ্যান্ড করাপশনের কোয়েশ্চেনগুলো তো আছেই। সো আই হোপ দ্যাট এবারের যে গভর্নমেন্ট তারা হচ্ছে এই জায়গাটাকে ফোকাস করবে যে কিভাবে আসলে জনগণকে আস্থার মধ্যে নিয়ে আসা যায়। এটা কিন্তু এখানে যেমন one of the reasons that I'm very optimistic about the present government, এখানে যেমন অনেকগুলো কার্ড বানানো হয়েছে, কৃষি কার্ড থেকে শুরু করে a lot of people are saying a lot of things, কিন্তু দেখেন এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি সোশ্যাল সিকিউরিটি আমাদের অপচয় হয়। যেই ব্যক্তি মারা গেছে 10 বছর আগে, উনি কিন্তু ঠিকই ভাতা নিচ্ছিল, ওনার ফ্যামিলি কিন্তু গিয়ে এটা আপডেট করেনি। সো এই সিস্টেমে কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি আসবে। আপনি কখন চাবেন না ট্যাক্স পে করতে? যখন আপনি দেখবেন যে আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন এটা অপচয় হচ্ছে, হ্যাঁ, কস্ট ওভাররান হচ্ছে, 100 টাকার জিনিস 500 টাকা হয়ে যাচ্ছে, দের ইজ করাপশন। তো টিল নাও বর্তমান সরকার যা যা বলছে, হ্যাঁ, ওনারা কিন্তু মাত্র সেদিন আসলো, হ্যাঁ, 1 বছরের মধ্যে কিন্তু আমরা একটা রেজাল্ট বুঝবো যে কী হচ্ছে, এটা কি আগের গতানুগতিক অবস্থায় যাচ্ছে নাকি ওনারা যেগুলো বলছে এগুলোর অ্যাকচুয়ালি আমরা প্রতিফলন দেখছি। 100টা কথা বললে 10টা হবে না, আবার 40টাও যদি না হয়, অ্যাটলিস্ট যদি 20টাও যদি হয়, দ্যাট ইজ স্টিল আ পজিটিভ সাইন। কারণ আমরা সব কিছু উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সব কিছু কিন্তু একটা যে শকের মধ্যে গেছি, আমরা যে টিকে আছি, এটাই কিন্তু একটা রেজিলিয়েন্ট বড় একটা জিনিস। সো উই হ্যাভ টু বিল্ড আপ। অ্যান্ড ট্যাক্স কালেকশন একটা হলো যে একটা জিনিস উই হ্যাভ টু কাম টু এটা বিজনেস কমিউনিটির সাইড থেকে আমি নিজেই আই উইল অ্যাডমিট যে ব্ল্যাঙ্কেট ট্যাক্স এক্সামশন দেওয়া, হ্যাঁ, উই শুড হ্যাভ এ ডিসকাশন অ্যান্ড উই শুড কাম আপ উইথ এ সলিউশন। এখানে দেখেন, এখানে আরএমজি সেক্টর নিয়ে অনেক কথা বলে যে এখানে ইনসেন্টিভ পায়, এটা পায়, ওটা পায়, হ্যাঁ। আরএমজির ইনসেন্টিভ কিন্তু ইজ এনজয়েড বাই 2400 ফ্যাক্টরি, কিন্তু এখানে অনেকগুলো সেক্টর আছে যেখানে ইনসেন্টিভ ইজ এনজয়েড বাই অনলি 5 or 10 ফ্যাক্টরিজ। দ্যাট শুড বি রিভিজিটেড। সো আপনি বলছেন যে এখানে একটা কনসেন্ট্রেশন তৈরি হচ্ছে, এখানে গুটি কয়েকজন ওই ইনসেন্টিভের নামে ইটস বিং ইউজড আপ। হ্যাঁ, এই জিনিসটা শুড বি ওয়ান অফ দ্য থিংস। দ্য আদার থিং ইজ যে হ্যাঁ, আপনি এখন ইনসেন্টিভ যে দিচ্ছেন এখানেও উই শুড রিভিজিট। যেমন একটা উদাহরণ দিই, এটা আমার
আরএমজির বন্ধুরা আমাকে দেখতে পারবে না, আমি যদিও ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, কিন্তু আমার একটা জিনিস হলো যে আমরা উই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। বর্তমান যে চ্যালেঞ্জ আছে এগুলো নিয়ে, যেমন ফর এক্সাম্পল আমি ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছি, রাইট? আমি এক্সপোর্ট করলে ক্যাশ ইনসেন্টিভ পাই। ক্যাশ ইনসেন্টিভটা দিয়ে আমি করিটা কি? খরচই তো করি, আইদার স্যালারি দিচ্ছি, নাহলে আমি এই যে আপনার ইলেকট্রিসিটির বিল দিলাম অথবা এগুলো করলাম, রাইট? সরকার একটা জিনিস করুক, সরকার তো এই জ্বালানি, উই অল নো এনার্জি সিকিউরিটি ইজ এ মেজর ইস্যু। হ্যাঁ, এখন যারা গ্রিন ফ্যাক্টরি করছে, গ্রিন মেশিনারিতে ইনভেস্টমেন্ট করছে, ও যে ইনসেন্টিভ পাচ্ছে ট্রেডিশনালি মানে মানে এনার্জি ইন্টেন্সিভ মেশিন, যেটা এনার্জি বেশি খাচ্ছে, ওই মেশিন দিয়েও যদি কাজ করি ও একই ইনসেন্টিভ পাচ্ছে। দের শুড বি ডিস্টিংশন ফ্রম টুডে, বিকজ উই নো যে এনার্জি সিকিউরিটি ইজ আ বিগ কনসার্ন ফর বাংলাদেশ। সরকার একটা দ্যাটস দ্য বেসিক পয়েন্ট অফ অ্যাকচুয়ালি ইনসেন্টিভ। আপনি কেন ইনসেন্টিভ দেন? সো তার সরকার একটা জিনিস করুক যে এনার্জি অডিট ম্যান্ডেটরি করে দিক। ম্যান্ডেটরি করেন যে আজকে যদি আমি দেখাতে পারি যে আমি লাস্ট ইয়ারের থেকে এনার্জি কনজামশন 1% কমাইছি, হ্যাঁ, আপনি তখন আমাকে ইনসেন্টিভ দেন, ক্যাশে দিবেন না, আমার এনার্জি বিলে ভর্তুকিটা দেন। ক্যাপাসিটি পেমেন্ট তো আপনি এমনি দিচ্ছেন, অন্যও দিচ্ছেন, আপনি ওখান থেকে অ্যাডজাস্টমেন্টটা করেন। আমরা গভর্নমেন্টের অনেকগুলো ইস্যুস নিয়ে কথা বলেছি, পলিসি চ্যালেঞ্জেসগুলো নিয়ে কথা বলেছি। সো একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা হচ্ছে এখন সামনে আসছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে। যে আমরা তো ঐতিহাসিকভাবে দেখেছি যে আমাদের এখানে প্রোডাক্টিভ ইকোনমিটা আসলে আরএমজির হাত ধরে এসেছে, যেখানে ভ্যালু ক্রিয়েশন হয়েছে, এবং এটাই আসলে আমাদের এক্সপোর্ট আর্নিংয়ের একটা অনেক বড় সোর্স অ্যাপার্ট ফ্রম রেমিটেন্স। সো এখন আমরা দেখি যে আসলে আমাদের ওভারঅল এক্সপোর্ট বাস্কেটের মোর দেন 80% হচ্ছে আসলে টেক্সটাইল, আরএমজি বা এই সম্পর্কিত দ্রব্যাদি নিয়ে। তো এক্সপার্টরা যেটা বলছে যে ইট ক্রিয়েটস সাম সর্ট অফ ভালনারেবিলিটিস, যে আমরা আসলে ডাইভার্সিফাই করতে পারছি না আমাদের এক্সপোর্ট প্রোডাক্টগুলোকে। এবং আসলে অলদো ইউ আর বিং ফ্রম এন আরএমজি সেক্টর, এটা তো ট্রু যে আসলে আমরা একটা প্রোডাক্টের উপর বা এক ধরনের প্রোডাক্টের উপর নির্ভর করে আমরা আসলে আমাদের ইকোনমিকে ডিজাইন করতে পারবো না। কারণ যদি কোনো এক্সটার্নাল শক আসে, সেক্ষেত্রে আমাদের আসলে সিকিউরিটি মেকানিজম থাকবে না। সো এইখানে যেই সবচেয়ে বড় কোয়েশ্চেনটা ডাইভার্সিফিকেশনের জায়গায়, সেটা আসে হচ্ছে প্রথমত একটা জায়গা থেকে, ইনভেস্টমেন্টের জায়গা থেকে, যে আমাদের তো অন্য অন্য সেক্টরে তো ইনভেস্টমেন্ট হচ্ছে না। সো এখানে আপনি খুবই ইন্টারেস্টিংলি বলেছেন যে কীভাবে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টই আসলে আমাদের এখানে ওয়েলথ জেনারেশনের ক্ষেত্রে হেল্প করেছে। বাট আমরা যদি দেখি যে লাস্ট 10 বছরের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের মধ্যে আমরা দেখি যে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট আসলে ডিক্লাইনিং, সাথে সাথে যেটা যুক্ত হচ্ছে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। সো ওভারঅল আমি দেখি যে আমাদের এখানে ইনভেস্টমেন্টটাই অনেক লো। তো এইটার পিছনে আসলে মূল কারণ কি? এবং আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টরদের সাথে কথা বলি, আমাদের যারা ডোমেস্টিক বিজনেসম্যান আছেন বা যারা হচ্ছে এখানে ফরেন পার্টনার আছেন, তারা নানা ধরনের পার্সপেক্টিভ দেন আর কি। মোস্টলি যেটা আসে যে আমাদের এখানে বিজনেস ইকোসিস্টেমটাই আসলে ভালো না। আমাদের বিজনেস ফ্যাসিলিটেশন বা এখানে ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য এনাফ কাজ করা হয় না সরকারের পক্ষ থেকে। তারপর হচ্ছে যেই প্রক্রিয়ায় এখানে ইনভেস্টমেন্টটা করা হয় প্রচণ্ড বিউরোক্রেটিক এবং হচ্ছে প্রচণ্ড লেংদি প্রসেস, এই ধরনের যে কথাগুলো বলা হয়। প্লাস বলা হয় যে আমাদের এখানে কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই, ওয়ারেস ইজ অফ ডুইং বিজনেস ইজ ভেরি লো। সো এগুলোর বাইরেও যদি আরও কোনো পার্সপেক্টিভ থাকে, যেটা মূলত হোয়াট ইজ দ্য রুট অফ দ্য প্রবলেম, কেন হচ্ছে আমরা ইনভেস্টমেন্টে আসলে আগাতে পারছি না, যেটা আসলে আমাদের ডাইভার্সিফিকেশনকে কোনোভাবে হেল্প করছে না। দেখেন, এখানে ফার্স্ট অফ অল থিওরিটিক্যালি ইউটোপিয়ান একটা সিচুয়েশনে আই উইল ওয়ান্ট আমি 100টা প্রোডাক্টে ডাইভার্সিফিকেশন করব। উই ট্রাইড, আমরা অনেক কিছু কিন্তু ট্রাই করেছি। ফর এক্সাম্পল, আপনি আর আমি একই ক্লাস, ধরো ক্লাস ফ্রেন্ডস, একই সিলেবাস পড়েছি। পরীক্ষায় আপনি হয়েছেন ফার্স্ট, আমি হয়েছেন থার্ড, অথবা আমি ফেল করেছি, কিন্তু আমরা কিন্তু একই বই পড়েছি। হ্যাঁ, সো দিস ইজ সামথিং লাইক দ্যাট, যে এখানে এভরিওয়ান অ্যাট দ্য সেম স্টার্ট, ইনসেন্টিভ কিন্তু সবার জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু ফর সাম রিজন আরএমজি সেক্টর প্রিভেইলড অ্যান্ড এখানে অনেকগুলো রিজন ওয়াজ ইনভলভড। এখানে কিন্তু আমরা ধারাভাবে অনেক কথা বলি। এখানে যেমন দ্য রোল অফ সিভিল সোসাইটি, এনজিওস এখানে বড় একটা ভূমিকা রাখে। ওমেন এম্পাওয়ারমেন্ট, ওনাদেরকে বোঝানো যে তোমরা চাকরি করলে ইটস ওকে। হ্যাঁ, তারপর ওরা আসলো দ্য মেইন রিজন যেটা দিস হ্যাজ ফেলড, বিকজ লাস্ট 10 বছর যদি দেখেন,
ইনভেস্টমেন্টটা কারা যেত? একটা গভর্নমেন্ট, ধরেন বিসেকের যিনি চেয়ারপারসন, উনি গিয়ে বলছে, উনি একটা রেগুলেটরি, মানে ইট ইজ লাইক ফেডারেল রিজার্ভের যে হেড, হ্যাঁ, উনি যদি গিয়ে বলে আমেরিকায় ইনভেস্টমেন্ট করো, এই টাইপের একটা জিনিস হয়ে যায়, একটা অ্যাবসার্ড জিনিস। হ্যাঁ, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি এখন গিয়ে একটা রোড শো করে বলে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করো, ওইটা যেভাবে দাঁড়াবে জিনিসটা, ইট ইজ আ অ্যাবসার্ড একটা মেসেজ দ্যাট ওয়াজ ডেলিভার টু দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সো দ্যাট সেট আস ব্যাক। কারণ যারা ইনভেস্টমেন্ট করে ওনারা যখন দেখে যে এই লোক তো এখানে আসারই কথা না, উনি কেন এখানে কথা বলছে, উনি তো রেগুলেটর। হ্যাঁ, সিটি ব্যাংক করতে পারে, অথবা এবি ব্যাংক, অথবা যে কোনো একটা ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক করতে পারে। ওনারাও গেলেও তাও ইট মেক সেন্স, ঠিক আছে, ব্যাংক চাচ্ছে যে আসুক নতুন ওই যে ইনভেস্টমেন্ট করবো উনি ক্লায়েন্ট হিসেবে, এটা লং স্ট্রেচভাবে বললাম, তাও ইটস রিজনেবল। হ্যাঁ, অ্যাজাম্পশন, কিন্তু দিস ওয়াজ অ্যাবসার্ড, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার আপনি যতই ভালো কথা বলেন, যতই সুন্দর সুন্দর ডাটা দেন, দেন, এখানে ল্যান্ড ইজ রেডি, গ্যাস ইজ রেডি, লোকাল যারা অলরেডি ইনভেস্টমেন্ট করেছে এনাদের কোনো ফিডব্যাক কখনো কেউ নেয় না। এনাদের অবস্থাটা কি, নতুন ইনভেস্টমেন্ট ধরেন 5 বছর আগে যে করেছে ওর কি অবস্থায়, এটার কোনো ফিডব্যাক, কোনো মেকানিজম, গ্রিভেন্স নেই বাংলাদেশে। 2 বছর আগে গভর্নমেন্টের পলিসিতে আছে ইকোনমিক জোনে, যেমন আমি নিজেই এটার একটা এক্সাম্পল দিই, যে ইপিজেডে ইজ অ্যালাউড টু হ্যাভ গ্যাস কানেকশনস ফর ইয়ার। তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজে উই হ্যাভ ইনভেস্টেড সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি, বিল্ডিং করে ফেলেছি, মেশিন চলে আসছে, সব কিছু হয়ে গেছে, গ্যাস কানেকশন পাচ্ছি না। আমার ব্যাংকের রিপেমেন্ট শুরু হয়ে গেছে, প্রোডাকশন জিরো, প্রোডাকশন আমার ঘাড়ের উপর দিয়ে টাকা দিচ্ছি আমি এখন। দের ইজ নো যখন মানে ব্যবসা মহোদয়ের কাছে যাচ্ছে, উনি বলছে যে আপনাকে তো আমার তো গ্যাস দেওয়ার কোনো নেই। আমি তো আপনার কন্ট্রাক্টে তো আছে, আপনার ওয়েবসাইটে গেলে তো আপনি ওখানে উল্লেখ করে রাখছে। আচ্ছা, সো এখানে একটা হিউজ পলিসি মিস। হ্যাঁ, সো এখন ফরেন ইনভেস্টমেন্ট যে করবে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজে, ও যখন বাংলাদেশে আসবে, ও তো কার সাথে কথা বলবে? সরকারের সাথে ডেফিনেটলি কথা বলবে, কিন্তু কাউন্টারপার্টসদের সাথে আমার সাথেও কথা বলবে, যেহেতু আমি ওখানে আছি। আমি ওকে স্ট্রেট বলবো, তুমি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইনভেস্টমেন্ট যদি করতে চাও, ভুলেও বাংলাদেশে আসবে না, তুমি গ্যাস কানেকশন তোমার দিবে না, তোমাকে এসব কথা বলবে, ইনভেস্টমেন্ট করবা তুমি, তোমার টাকাটা পুরো মাইট যাবে, তুমি এখানে ভুলেও আসবে না, পরে টাকা ফেরত নিতে তোমার প্রবলেম হবে। আচ্ছা, সো এটা তাহলে তো লিঙ্কেজ হচ্ছে আমাদের আসলে এনার্জি ক্রাইসিসের সাথে। ক্রাইসিস না, বাট এখানে জিনিসটা হলো যে হাউ ডু ইউ ব্রিং দেম ইন। এখানে 1 নম্বর হলো লজিস্টিক্সে আমরা অনেক পিছিয়ে গেছি। লজিস্টিক্সে কিন্তু কাজ হচ্ছে, এই জাস্ট রিসেন্টলি একটা কাউন্সিলের মতন করা হয়েছে, এটার উপর করবে। কিন্তু আজকে আপনি লজিস্টিক্সে যেই ডিসিশন নেবেন, এটা বাস্তবায়ন করতে 5 বছর মিনিমাম সময় লাগবে। আজকে আপনি এমআরটি লাইন এক্সটেনশন করবেন, এটা করতে মিনিমাম একটা টাইম ফ্রেম লাগবে। আমাদের এখনও কোল্ড চেইনের কোনো সিস্টেম নেই। হ্যাঁ, ওটার যে রিকোয়ারমেন্ট, ওটাকে ফাংশনাল করতে যে রিকোয়ার্ড লাগবে, পণ্য লাগবে কোল্ড চেইনকে সাস্টেনেবল করার জন্য, ওই পরিমাণ আমাদের গুডস নেই। হ্যাঁ, কিন্তু ওই গুডসটা নেই কেন? কারণ যেহেতু কোল্ড চেইন নেই, ওই টাইপের ব্যবসাও কিন্তু ইনভেস্টমেন্টটা হয়নি। ডাইভার্সিফিকেশনের কথা বললেন, যে ডাইভার্সিফিকেশন এগুলো কিন্তু ইজ রিলেটেড। ফর এক্সাম্পল, আমরা মিট প্রসেস, মানে প্রসেস মিট উই ক্যান এক্সপোর্ট, হালাল সার্টিফাইড মিট উই ক্যান এক্সপোর্ট। কী জন্য করতে পারি না? হ্যাঁ, ফ্রেশ ফিশ প্রসেস করে উই ক্যান এক্সপোর্ট ইজিলি। হ্যাঁ, কী জন্য করতে পারি? বিকজ দিজ আর দ্য রিজনস। লজিস্টিক্স, দ্য এনেবলিং যে জিনিসগুলো থাকা উচিত, এগুলা আবার যখন এগুলো প্রশ্নগুলো আসে, তখন বলে যে এখানে পর্যাপ্ত পরিমাণ নেই টু মেক ইট সাস্টেনেবল। ওটা হয়নি বিকজ ওই জিনিস ছিল না দেখে কিন্তু ওই ইনভেস্টমেন্ট হ্যাঁ, সো ইট ইজ লাইক আ চিকেন অফ দ্য এগ। হ্যাঁ, ইটস লাইক চিকেন অফ দ্য। সো লজিস্টিক্সের কথা যখন বলেনি, সো এখানে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসে যে আসলে আমাদের যে বন্দরগুলো আছে, সমুদ্র বন্দর, নদী বন্দর, বা হচ্ছে আমাদের ইভেন এয়ারপোর্ট, এগুলোর যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা সিগনিফিকেন্টলি বাড়াতে পারিনি। কিন্তু বলা হচ্ছিল যে আসলে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাটাতে ফ্লারিশ করব, আমাদের একটা গভীর সমুদ্র বন্দর হবে, আমাদের পোর্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি অনেক বাড়বে, আমাদের ট্রান্সপোর্ট সেক্টরেও সেটার কিন্তু প্রভাব পড়ে।
আমরা দেখতে পাচ্ছি যে আপনার আমাদের ট্রান্সপোর্ট ক্যাপাসিটি অনেক কম থাকার ফলে এবং আমাদের পোর্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি কম থাকার ফলেই কিন্তু আমাদের ট্রান্সশিপমেন্টটা নেওয়া লাগছে ইন্ডিয়া থেকে, কিন্তু আমরা ট্রান্সশিপটা নিয়েছি ট্রানজিট দিয়ে। দিট ইজ ভেরি কাউন্টার ইনটুইটিভ যে আমরা আমাদের আমাদের ইন্টারনাল সমস্যা যেটা হচ্ছে আমরা বেটার পলিসি এবং হচ্ছে রোবাস্ট ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে সমাধান করতে পারতাম, সেটা আমরা এমন কিছু দিয়ে ট্রেড করছি যেটা আসলে আমাদের সরাসরি আমাদের জিও পলিটিক্যাল সিকিউরিটির সাথে জড়িত। সে এই যে আমাদের বার্গেনগুলো করতে হচ্ছে যেগুলো ইনইকুয়াল বার্গেন, এগুলো তো বেসিক্যালি আমাদের লজিস্টিক্সের জায়গাতেই সমস্যাগুলোর কারণে। সো আপনি কি মনে করেন যে আসলে লজিস্টিক্স ক্যান বি অ্যানাদার গ্রোয়িং সেক্টর যেখানে হচ্ছে আমরা ফোকাস দিতে পারি? দিস ইজ আ ভেরি ভাইটাল সেক্টর, লজিস্টিক্স, ফর এনি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। যেমন একটা উদাহরণ দিই, যেমন যখন এই যে ট্রাম্প অ্যাডিশনাল ট্যারিফ যখন দিল, সব দেশের উপর আরোপ করলো, অন্য দেশরা কীভাবে এটাকে নেগেট করলো এই ট্যারিফটাকে? লজিস্টিক্সে এমফেসিস করে। ওনাদের পোর্টে যদি 2 দিন সময় লাগতো, ওটা একদিনে খালাস করে দিল। এক্সপোর্টের জন্য চেকস অ্যান্ড ব্যালেন্স, দে মেড সাম রুলস যাতে তাড়াতাড়ি ওটা এক্সপোর্ট করতে পারে। হ্যাঁ, সো এই জিনিসটা করা হলো। অ্যাট দ্য সেম টাইম কারেন্সি ডিভ্যালুয়েশন, কন্ট্রোলড কারেন্সি ডিভ্যালুয়েশন করা হলো। এইভাবে করে কিন্তু ওনারা ওই ইয়েটা নেগেট যতদূর করা সম্ভব ওটা করলো। বাংলাদেশে কি দেখলাম তখন? কারেন্সি আরও স্ট্রং করা হলো। হ্যাঁ, মানে স্ট্রং করা হলো। তারপরে আপনার পোর্টে যেই প্রবলেমগুলো আমাদের, যেমন আমি একটা র মেটেরিয়াল নিয়ে আসলাম, ওটার অ্যাসেসমেন্ট করার নামে 20 দিন ধরে ওটা ফেলে রাখলো। আলটিমেটলি নকডাউন এফেক্টে আমার বাংলাদেশের আরএমজি সেক্টরের মেইন অ্যাডভান্টেজ, আমাদের মেইন সেলিং পয়েন্ট স্পিড টু মার্কেট। কত তাড়াতাড়ি দ্রুত সময়ে আমি অর্ডারটাকে ট্রান্সফর্ম করে এক্সপোর্ট করে ক্রেতা আমাদের ব্র্যান্ডদের স্টোরে ঢুকাতে পারি। তো আবার যদি অ্যাসেসমেন্ট করতে যদি 20 দিন লাগে, হ্যাঁ, তারপর আবার এক্সপোর্টের সময় যদি ফার্দার চেক করে যদি ডিলে করে, তখন আলটিমেটলি এটা এয়ার হয়ে যায়, অথবা পেনাল্টিটা যে আরএমজি এক্সপোর্টার ওনার উপর আসে। হ্যাঁ, অ্যান্ড এয়ারের একটা জিনিস যেটা আপনি যেটা বললেন, ট্রান্সশিপমেন্টে দেখেন, আমরা অনেক কথা বলেছি ট্রান্সশিপমেন্ট নিয়ে, কিন্তু যেমন আমাদের ল্যান্ডপোর্টগুলো বন্ধ করার প্রেক্ষাপটের জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ায় যেমন আমরা ট্রান্সশিপমেন্ট করতাম, আমরা এয়ারপোর্ট থেকে এয়ার শিপমেন্টগুলো করতাম, ওটা বন্ধ হয়ে গেল। কিন্তু ইন্ডিয়া কী জন্য যেতাম, ওই জিনিসটা রিজন উই অল নো, বাট নো ওয়ান অ্যাড্রেসড ইট, ইভেন আজকেও অ্যাড্রেস করেনি। যেটা হলো, ইন্ডিয়ার চিপার কী জন্য ছিল? আমি যদি ঢাকা এয়ারপোর্ট না ইউজ করে ইন্ডিয়ার মানে কলকাতা থেকে ওটা এয়ার করি, ইজ চিপার। ওয়াই? ইন্ডিয়ার সিভিল এভিয়েশন যে রুল আছে ওখানে হলো যে ওরা ডিসাইড করবে পার কিলো কার্গো দাম কত হবে। বাংলাদেশে ডিসাইড করে এয়ারলাইন্স। আচ্ছা, তো যখন ধর ইলেকট্রিসিটির সমস্যা হলো অথবা কোনো একটা সমস্যা হলো, কিছু হলো, সবারই তো এয়ার করতে লাগবে। তখন দেখবেন যে যেটা 5 টাকা পার কিলো আজকে, ওটা 16 টাকা পার কিলো হয়ে যায়। হ্যাঁ, ওই কস্ট, তখন ইট ইজ বিজনেস ফর দ্য এয়ারলাইন্স। সো এই জিনিসটা কিন্তু ওখানের পলিসিতে আছে। হ্যাঁ, দ্য প্রাইস ইজ সেট বাই দ্য সিভিল এভিয়েশন অথরিটি, যে এইটা পার কিলো এটা ইজ এ রেট। হ্যাঁ, ওটা আপ ডাউন করে না। সো এই জিনিসটা আমরা কিন্তু এখনও কিন্তু এই জিনিসটার কিন্তু অ্যাড্রেস কিন্তু এই প্রবলেমটার অ্যাড্রেস কিন্তু আমরা এখনও করিনি। সো দেয়ার আর থিংস টু বি ডান। ওকে, গ্রেট। সো উই আর হ্যাভিং এ ভেরি গ্রেট ডিসকাশন। আই হোপ যে আমরা আর বেশি সময় নিব না, জাস্ট কয়েকটা কোয়েশ্চেনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের আলোচনাটা র্যাপ আপ করবো। সো আপনি একটা বিষয় অফ দ্য রেকর্ড বলছিলেন যে আসলে গ্লোবাল ভ্যালু চেইনে আমাদের আসলে স্প্রেডটা খুবই কম। এটার আসলে মূল কারণটা কি মনে করেন? এবং হচ্ছে আমাদের তো আসলে গার্মেন্টস সেক্টরটা কাইন্ড অফ ম্যাচিওর একটা সেক্টরে পরিণত হয়েছে এখন, বাট আমরা যদি আসলে খুবই প্রোডাক্টিভ ইকোনমি আমরা যদি তৈরি করতে চাই, যেটা আসলে আমাদের বর্তমানে যেই অর্থনৈতিক সমস্যা এটা থেকে আমাদের উত্তরণ ঘটাবে এবং আমাদের যে কর্মসংস্থানের যেই প্রশ্ন সেটাকে সমাধান করবে, এটা করতে হলে আসলেই কিন্তু আমাদেরকে অল্টারনেটিভ সেক্টরে মনোযোগটা দিতে হবে। সো অ্যাজ এ বিজনেস ইনসাইডার, আপনার কাছে কি মনে হয় যে আসলে এই গ্লোবাল ভ্যালু চেইনে আমাদের স্প্রেডটা বাড়ানোর জন্য এবং আমাদের এখানে প্রোডাক্টিভ ইকোনমিকে ফ্লারিশ করার জন্য কোন কোন সেক্টরগুলো কী সেক্টর হতে পারে এবং কিভাবে আসলে আমরা ওদেরকে ফ্যাসিলিটেট করতে পারি? পাশাপাশি আমাদের ট্রেডের ক্ষেত্রে আমরা দেখি যে প্রচুর নন ট্রেড ব্যারিয়ার্স আছে, যেমন টেকনিক্যাল রেগুলেশনস। আপনি যেটা বললেন যে আমরা কেন হচ্ছে মিট প্রসেস করে পাঠাতে পারি না, বিকজ অফ দ্য টেকনিক্যাল স্ট্যান্ডার্ডস। আমাদের যে টেস্টিং ইনস্টিটিউশনসগুলো আছে, দে আর নট আপ টু ডেট। সো এই যে প্রবলেমগুলো হচ্ছে, এটা একটা মানে
আপনি একটা হলিস্টিক যদি একটা ওভারভিউ দিতেন আর কি, যে কীভাবে এটার ওভারভিউ যেমন উই হ্যাভ টু বি কানেক্টেড, মানে আমরা যতই মানে আমরা বলি যে বেস অফ দিস কান্ট্রি ওয়াজ মেড বাই লোকাল ইনভেস্টার্স, বাট উই নিড ফরেন ইনভেস্টমেন্ট বিকজ অফ ভ্যালু চেইন কানেকশনস, অ্যান্ড দেন ওটার চেয়ে বড় জিনিস হলো যে আপনার ট্রান্সফার অফ নো হাউ, ট্রান্সফার অফ টেকনোলজি, হ্যাঁ, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। আমি আজকে যেটা $5 জায়গায় $10 বেচতে পারবো এই টেকনোলজি ট্রান্সফার অথবা নতুন প্রসেস শিখে। What is most important right now, the main challenge for us, including export diversification যদি ধরি আমি, আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব, আমি এই বছর করি অথবা 3 বছর পরে করি, দ্যাট ইজ উই হ্যাভ টু ডু ইট, বাট দিস ইজ দ্য কোয়েশ্চেন মার্ক, রাইট? এখন করবো না পরে করব? আমাদের কাজ কিন্তু আজকের থেকে শুরু করতে লাগবে। হ্যাঁ, দেয়ার নিডস টু বি 2 things ইন প্লেস। একটা হলো লং টার্ম লো কস্ট একটা ফান্ড, এলডিসি ট্রান্সফরমেশন ফান্ড, যেটাতে দুই প্রকার সেক্টরস ক্যান টেক দ্য মানি। একটা হলো আরএমজি ইন্ডাস্ট্রির জন্য, যারা অর এনি এক্সপোর্ট প্রসেসে মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্ট যাতে করতে পারে, যেমন যে এখন সেলাই করছে খালি গার্মেন্টসে বসে নিজেদের ফ্যাব্রিকটা বানাতে পারে, ওইটার জন্য একটা ট্রান্সফরমেশন ফান্ড, লো কস্ট লং টার্ম ফান্ড লাগবে। কারণ একটা কোয়েশ্চেন আছে, ইউ এফটিএ কতদিন করতে পারি, দ্যাট ইজ আ হিউজ কোয়েশ্চেন মার্ক। আমি ধরে নিতে লাগবে যে আমি বাই দ্য টাইম আমার এলডিসি গ্র্যাজুয়েশন হবে ওটা থাকবে না, তখন ডাবল স্টেজ ট্রান্সফরমেশন করতে লাগবে। যেহেতু 80% উপরে এখন আরএমজি সেক্টরের উপর নির্ভরশীল আছে, we have to assume যে এটা needs to be stable because macroeconomic এর ইম্প্যাক্টটা এটার উপর ডিপেন্ড করবে। সো এটা লাগবে। অ্যাট দ্য সেম টাইম ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি, এদের জন্য আমার এই ফান্ডের অ্যাক্সেসটা লাগবে, যেটা এখন আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি, এনআরআই লোকালি দে উইল বি দ্য ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি। এটা অনেক কিছু হতে পারে, যেমন অলরেডি হচ্ছে বাংলাদেশে, যেমন ডাইপার, বাচ্চাদের ডাইপার এখন লোকালি ইউ ক্যান হ্যাভ ইট। তারপরে অনেকগুলো প্রোডাক্ট দেখবেন, বিস্কিটস, হ্যাঁ, আগে অনেক ইম্পোর্ট হতো, এখন এখানেই করছে। তারপরে মেডিকেল ইকুইপমেন্টও কিন্তু এখন বাংলাদেশে বানাচ্ছে, টেক্সটাইল ইকুইপমেন্টও বাংলাদেশে বানাচ্ছে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর ইজ আ বিগ সেক্টর, হ্যাঁ, এটা কিন্তু এখানে আস্তে আস্তে দাঁড়াচ্ছে, করছে। স্ট্যান্ডার্ডে দে আর চ্যালেঞ্জেস, বাট দে আর স্টার্টিং। So you are saying that আমাদের আসলে middle base of the economy that has to be very strong. It has to be strong. So this is number one. Number two, value chain যেমন ফর এক্সাম্পল আমরা থাইল্যান্ডের সাথে যেমন একটা ডাইরেক্ট শিপিং রুট আমরা মানে থাই চেম্বার থেকে নেওয়া হচ্ছে, একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। থাই গভর্নমেন্ট ইজ হেল্পিং দ্য চেম্বার রিগার্ডিং দিস। এখন থাইল্যান্ডে যে পোর্টটা করা হচ্ছে এটা আন্দামান সির সাইডে, আন্দামান সির সাইডে, সো ইজ ইন অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ থাইল্যান্ড, অ্যান্ড ওইটার ঠিক সাথেই অপোজিট সাইডে হলো মিয়ানমারের সাউদার্ন মোস্ট টিপ অফ মিয়ানমার। তো আমরা যেমন ফর এক্সাম্পল যদি শিপিং রুটটা করতে পারি টেস্ট বেসিস, এটা এপ্রিল মাসে করার কথা ছিল, কিন্তু যেহেতু তেলের দাম বেড়ে গেছে দেখে এটা একটু পোস্টপোন করা হয়েছে, 2 মাস পিছানো হয়েছে। ইফ উই ক্যান মেক দিস এ সাকসেস, এটা কী হবে, নাম্বার ওয়ান, আমরা বাংলাদেশে ব্যবসা করি মায়ানমারের ওয়েস্টার্ন সাইডের সাথে, ইস্টার্ন সাইডের সাথে কিন্তু এখন ব্যবসা করি না, পশ্চিম সাইডের সাথে কিন্তু ব্যবসা হয় না, কারণ ওটা ওই সাইডে থাইল্যান্ডের ওই দিকে। হ্যাঁ, তখন এই পোর্টের ডাইরেক্ট কানেকশনের জন্য বাংলাদেশের যে লোকাল যে ধরো ইলেকট্রনিক অ্যাসেম্বলি, তারপরে রেডিমেড ফাস্ট মুভিং কনজিউমার গুডস, ধরেন এবার মশলা, এদের যে যারা বানায় ওদের জন্য একটা হিউজ মার্কেট ওপেন হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশে যখন ফরেন ইনভেস্টমেন্ট আসবে, ধরেন যেমন জাপানিজরা এখানে ইনভেস্টমেন্ট করেছে, ওনারা ইনভেস্টমেন্ট করেছে কি জন্য, ইন্ডিয়া, 7 সিস্টার্স, বাংলাদেশ, ভুটান, নেপাল, এগুলো চিন্তা করে এখানে এসেছে। এই ডাইরেক্ট শিপিং রুট দিয়ে আই ক্যান টেল দেম নাও থ্রু দিস ডাইরেক্ট শিপিং রুট the eastern side of Myanmar also opens up for you, Thailand opens up for you with the super highway network যেটা ওই থাইল্যান্ডে এখন করেছে, আপনার গুডস ক্যান গো টু লাওস, ক্যান গো টু কাম্বোডিয়া ইউজিং দ্য হাইওয়ে। হ্যাঁ, ওদের নর্দার্ন করিডোর, সাউদার্ন করিডোর আছে, মানে ইট ওপেন্স আপ a huge মার্কেট ফর এভরিওয়ান, লোকাল ইনভেস্টার্স, ফরেন ইনভেস্টার্স। অ্যান্ড এখানে একটা যেটা হলো যে জাপানিজ যে ইনভেস্টমেন্ট যারা বাংলাদেশে করছে,
ওদের যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থাইল্যান্ডে কোনো ফ্যাক্টরি থাকে, দে আর কানেক্টেড নাও, সো উই ক্যান বি পার্ট অফ দ্য গ্লোবাল ভ্যালু চেইন। ওকে, গ্রেট। সো আপনি থাইল্যান্ডের সাথে প্রশ্নটা জিজ্ঞাসা করবো চিন্তা করছিলাম, আপনি অলরেডি বলেছেন। সো ইউ আর অলসো ফর্মার প্রেসিডেন্ট অফ ঢাকা চেম্বার অ্যান্ড নাও ইউ আর প্রিজাইডিং দ্য থাই চেম্বার। সো আপনি যদি একটু ব্রিফলি আমাদেরকে বলেন, আমাদের যারা দর্শক শ্রোতা আছে, যে আসলে চেম্বার অফ কমার্সগুলোর মূল রোল কী থাকে, হোয়াট ডাজ দে ডু, এবং তারা আসলে স্টেট অ্যাক্টরদের সাথে কোন জায়গাটাতে কোঅর্ডিনেট করে বা এঙ্গেজমেন্টটা কীরকম হয়? না, এখানে যেমন পলিসি লেভেলে চেম্বার্স প্লে আ হিউজ থিং, কারণ আমাদের যে মেইন যে জিনিস যে অন দ্য গ্রাউন্ড অ্যাকচুয়াল জিনিসটা কি, পরিবেশটা কি। কারণ আমরা সবাই জানি আনফর্চুনেটলি এফবিসিসিআই যেটা আমাদের মেইন চেম্বার, যেটা মানে বিজনেস কমিউনিটির যেটা, ইট ইজ অলওয়েজ বিন পলিটিসাইজড। হ্যাঁ, ওখানে কিন্তু অ্যাকচুয়াল মানে কাজের কথা না বলে বাকি যা আছে এগুলো নিয়ে সবসময় কথা হয়। বাইরের ট্রিপগুলো যেখানে ফ্যাক্ট ফাইন্ডিং ট্রিপ থাকে, এগুলো প্লেজার ট্রিপে হয়ে যায়। হ্যাঁ, সো দিস ওয়াজ কিন্তু এখানে দেয়ার সাম চেম্বার্স, যেমন ঢাকা চেম্বার অন্যতম, দেয়ার ইজ এমসিসিআই, এই দুটা চেম্বার মেইনলি। তারপরে ফিকি আছে, ফরেন, ওনারাও অনেক ইনপুট দেয়। দিস থ্রি চেম্বার্স অ্যালং উইথ চিটং চেম্বার টু সাম এক্সটেন্ট, এই চারটা চেম্বার ইজ আ ভাইব্রেন্ট চেম্বার ইন বাংলাদেশ। হ্যাঁ, এখানে যেমন যেটা আমরা করি চেম্বারে, যেমন কোভিডের সময় আমি যখন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমি আনফর্চুনেটলি কোভিডটা শুরু হয়। হ্যাঁ, সরকার তখন যে ইয়েটা দিয়েছিল, যে ওই 4% ইন্টারেস্ট রেটে যে মানে লোনটা দেয়, এটা কিন্তু ঢাকা চেম্বারে প্রপোজ করে প্রথম সরকারকে 1 তারিখে, ইফ আমার মিস্টেক, এপ্রিলের 1 তারিখে আমরা একটা প্রেস রিলিজ দিই। আমাদের একটা রিসার্চ টিম আছে, ওটার সাথে বসে রিসার্চ যে এটা ইমিডিয়েটলি লাগবে। আমরা বলেছিলাম 2%, সরকার দিয়েছে 4%। কিন্তু আমরা কিন্তু তখন এই যে বাংলাদেশ ব্যাংকে গিয়ে কিভাবে টাকাগুলো পাবে, এসএমইরা কিভাবে পাবে, ওইদিকে স্পেশালি ফোকাস করে কিন্তু উই ডিড আ লট অফ ওয়ার্ক পলিসিতে। সো ওটার রিফ্লেকশন কিন্তু ইউসি, যেমন আমরা ইউজুয়ালি বাজেটের সময়, বাজেটের আগে আমাদের যেমন এখন 47,000 মেম্বার্স আছে ঢাকা চেম্বারে, সবার থেকে একটা ফিডব্যাক নিই আমরা এনবিআর এর সাথে ওগুলো নিয়ে। সো আপনাদের কাজ হচ্ছে মূলত ইনফরমেশনে নিয়ে, অ্যান্ড উই অলসো পারসু দ্য গভর্নমেন্ট। আমরা কিন্তু গভর্নমেন্টকে পারসু করে উই ট্রাই টু মেক ইট হ্যাপেন। যেমন অনেকগুলো অটোমোবাইল পলিসিতে যেমন উই প্লেড আ হিউজ রোল। হ্যাঁ, ব্যাংকিং রিফর্মে ঢাকা চেম্বার প্লেড আ ম্যাসিভ রোল। হ্যাঁ, তো এগুলোতে সব কিছুতেই আমরা সম্পৃক্ততা থাকে। তারপর ধরেন আমাদের মেইন একটা ইয়ে হলো সদস্য কেন্দ্র, মানে ইয়ে হলো আপনার পুরান ঢাকায় যে ওখানে যে ব্যবসায়িক যে ইয়েগুলো আছে, কমিউনিটি আছে, ওদের যে সমস্যাগুলো, এগুলো আমরা সবসময় কাজ করি সরকারের সাথে, এনবিআর সাথে। ওনারা তারপর কোনো ব্যবসায়িক, একজন ব্যবসায়ী যে কোনো সমস্যা করে ট্যাক্স নিয়ে অথবা ইয়ে নিয়ে, তখন কিন্তু উনি যদি আমাদের সদস্য হয়, ওনারকে কীভাবে সহায়তা করা যায়, তখন কিন্তু আমরা ওগুলো দেখি। আচ্ছা, সো কাইন্ড অফ আপনারা পলিসি মেকিংয়ের জায়গায় ইনফরমেশন প্রোভাইড করেন এবং পলিসিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন ফর দ্য সেক অফ দ্য বিজনেস ইন্টারেস্ট, ওকে, বিজনেস কমিউনিটি, অ্যান্ড হচ্ছে ফর দ্য বেটারমেন্ট অফ ওভারঅল সেক্টরস যেগুলো বিজনেসের সাথে জড়িত, সেগুলোতে আসলে রিফর্মের ক্ষেত্রে আপনারা রোল প্লে করেন। সো দিজ আর দ্য বেসিক রোলস দ্যাট চেম্বার্স প্লেস। লাস্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনার্জি ক্রাইসিস। মানে অবভিয়াসলি এনার্জি ক্রাইসিসের পিছনে সিমিংলি আসলে আমাদের কোনো হাত নাই, কারণ এটা আসলে একটা মধ্যপ্রাচ্যে ইরানের সাথে ইসরায়েল এবং ইউএসের যুদ্ধের ফলে এখানে স্ট্রেট অফ হরমুজ ক্লোজার হয়ে গেল, আমরা এনার্জি পাচ্ছি না। বাট এটা তো এট দ্য সেম টাইম এটাও বলে যে আসলে আমাদের যে এনার্জি ট্রেড রুট খুবই মনোলিথিক এবং খুবই ওভার ডিপেন্ডেন্ট অন দ্য স্ট্রেট অফ হরমুজ, আমরা এখানে ডাইভার্সিফাই করি নাই। অ্যান্ড আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের যে ডোমেস্টিক এনার্জি পলিসি, সেটাকেও আসলে আমরা মানে রিজুভিনেট করি নাই। মানে আমরা গত 15 বছরে আমরা দেখিনি যে আসলে আমাদের অফশোর ডোমেস্টিক গ্যাস এক্সপ্লোরেশন হচ্ছে, বা আরও অন্যান্য জায়গায় আমাদের যে ইয়েগুলো ছিল সেগুলো হচ্ছে, বা এর বাইরে দেখে আমাদের যে এনার্জি মিক্সটাকে আসলে আমরা ডাইনামিক করি নাই। এখানে যেমন অনেক বেশি ফসিল ফুয়েলের উপর স্ট্রেস দেওয়া হতো, ওয়ারেজ যেখানে আমাদের রিনিউয়েবল এনার্জিতে সম্ভাবনা ছিল সেখানে আমরা খুব একটা স্ট্রেস দেই নাই। তো এই সব কিছুরই কিন্তু এখন একটা কম্পাউন্ডিং ইম্প্যাক্ট, প্রত্যক্ষ কারণ যেটা হচ্ছে ইরানের যুদ্ধ, সেটা এখন আমরা ফেস করছি।
এবং এক্সপার্টস আর সেইং দ্যাট আমরা যদি এটাকে ঠিকমতো ট্যাকল করতে না পারি ফ্রম প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক পার্সপেক্টিভ এবং হচ্ছে ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভ, আমাদের সামনের ইকোনমিক একটা ডিজাস্টারের জন্য আমরা ওয়েট করছি। কারণ হচ্ছে আমাদের ওভারঅল যে মার্কেট কম্পিটিটিভনেস গ্লোবালি, যেহেতু আমরা একটা এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি, এটা সিরিয়াসলি আন্ডারমাইন হতে পারে। তো এই জায়গাটাতে আসলে ওয়ে ফরওয়ার্ডটা কি আপনার? এখানে দেখেন, এখানে the problems that you pointed out absolutely true, and that is a reflection of wrong policies undertaken. হ্যাঁ, যেমন আমাদের আফ্রিকাতে কোনো সোর্স নেই ফর এলএনজি অথবা আদার ফুল মিক্স। লোকালি গ্যাস এক্সপ্লোরেশন ওয়াজ ডিসকারেজড। ইভেন আপনি যদি দেখেন যে ফরেন ওন্ড যে গ্যাস ফিল্ড আছে, মানে গ্যাসের কিন্তু একটা ইয়ে থাকে যে আপনি যখন উত্তোলন করেন তখন হাই পিক থাকে, তারপরে ওটা নামতে থাকে, তারপরে একটা প্ল্যাটো হয়, প্ল্যাটো হওয়ার পরে আস্তে আস্তে নামতে থাকে যখন ডিপ্লিশন ওটা কীভাবে সার্ভিসিং করে ওটার উপর ডিপেন্ড করে। তো ফরেন ওন যে গ্যাস ফিল্ডটা আছে ওটার কিন্তু প্ল্যাটো হয়ে ডিপ্লিশন আস্তে আস্তে হচ্ছে, কিন্তু স্টেট ওন যে এন্টারপ্রাইজগুলোর গ্যাস ফিল্ড যদি আপনি দেখেন ডিপ্লিশন ইজ হ্যাপেনিং র্যাপিডলি। সো ইট শোজ দ্যাট ওখানেও আমরা শর্টকামিং আছে। তারপরে আমরা কোলে যাইনি, হ্যাঁ কোলে যাইনি। এখন জিনিস হলো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, মানে আমাদের বাংলাদেশের আয়তন বেশি বড় না। হ্যাঁ, আমরা কথা কিন্তু ইভেন ইন্ডিয়ার উদাহরণ দিই। ইন্ডিয়ার যে ল্যান্ড সাইজ, হ্যাঁ, উইথ রিভার্স অ্যান্ড হাইড্রো উইথ মাউন্টেন্স অ্যান্ড এভরিথিং, দে ক্যান ডু আ লট অফ থিংস। সো আউট অফ অল দিস, ইভেন পাকিস্তানও কিন্তু ইজ এ হিউজ কান্ট্রি। হ্যাঁ, ওখানে যে ধরেন এই যে মানে ডেজার্ট যে আছে ওখানে আপনি শত সোলার হেক্টর ডু আল। বাংলাদেশে কিন্তু উই হ্যাভ এনার্জি, মানে ধরেন ফুড সিকিউরিটি। আপনি ফুড সিকিউরিটি ইম্পর্টেন্ট না এনার্জি সিকিউরিটি ইম্পর্টেন্ট, এই জিনিসটা। এখন সোলার, এখানে সোলার, হ্যাঁ গার্মেন্টস সেক্টরের জন্য যেমন সোলারের একটা অল্টারনেটিভ, হ্যাঁ, কিন্তু সোলারের কিন্তু যে জায়গা লাগে, এক্সিস্টিং যে ফ্যাক্টরিগুলো আছে, আপনি নতুন ফ্যাক্টরি ঠিক আছে অনেক বড় জায়গা নিয়ে করতে পারি, কিন্তু এক্সিস্টিং ফ্যাক্টরি তো আর তো জায়গা নেই। হ্যাঁ, তো ওটাকে বন্ধ করে দেবো কালকে? তো ওগুলো তো দেয়ার হ্যাজ টু বি সাম আনসার্স। হ্যাঁ, তারপর আমি বাইরে সোলারের করলাম, ভালো কথা। যেমন একটা এক্সাম্পল সবসময় দেওয়া হয় যে রিভারের উপর করেন। আপনি 1981-এর একটা রিভারের যে রুট ফটোভোল্টাইক, হ্যাঁ মানে যেটা ফ্লো চার্ট, আর আজকের রিভারের যে ফ্লো চার্ট ওই একই নদীর ওটার উপরে দেখবেন যে নদী বেঁকে অন্য জায়গায় চলে গেছে, নদী পথ শিফট করবে। সো দিস আর নট সলিউশনস। এগুলো কথা বলার সময় উই ক্যান সে আ লট অফ থিংস। সো উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। ক্রিটিক্যাল কোল has a lower footprint right now than a lot of things. So we should আমাদের নিজেদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কী চায় ওটা পরে দেখতে লাগবে। আগে নিজের এনার্জি সিকিউরিটি উই শুড একটা ডোমেস্টিক যেটা কি করা যায়। অফশোরের ব্যাপারে, অফশোরে যেমন অফশোর এক্সপ্লোরেশন অনেকবার কল করা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আসেনি। আগে দেয়ার মাইট বি হ্যাভ সাম আদার রিজনস বিকজ ইট ওয়াজ আ কন্ট্রোলড অলিগার্কিস্ট ইকোনমি, সো ওটার কারণে অনেকে রেসপন্স করেনি। হ্যাঁ, সো এখন আশা করতে পারি যে নতুন সরকার যেহেতু আসছে, দে আর প্রিটি বিজনেস ফ্রেন্ডলি। ইফ দ্য রাইট সিগন্যালস আর গিভেন দেয়ার ক্যান বি অপরচুনিটি। আমরা দেখতে পাচ্ছি ধরেন হচ্ছে মায়ানমার কিন্তু ঠিকই তাদের যে সমুদ্র সীমা আছে সেখানে তারা এক্সপ্লোর করে কিন্তু গ্যাসের সন্ধান পেয়েছে, কিন্তু এখানে কিন্তু একটা জিনিস উই হ্যাভ টু অলসো কনসিডার সামথিং। বাংলাদেশের আমাদের সমস্যা হলো যে আমাদের ন্যারেটিভ একটা বড় একটা হিন্ডারেন্স হয়ে গেছে। যেমন ফর এক্সাম্পল দ্য gas we have in Bangladesh, this is one of the best gas in the world at a high concentration of methane. হ্যাঁ, এই গ্যাস কিন্তু ইউজুয়ালি কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ করে না। হ্যাঁ, দিস আর এক্সপোর্টেড। কোথায় এক্সপোর্ট হয় না, যেমন আপনার একটা উদাহরণ দিই, মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। হ্যাঁ, মালয়েশিয়া হ্যাজ আ হায়ার মেথেন কন্টেন্ট অফ গ্যাস, যেটা মালয়েশিয়া থাকে। ইন্দোনেশিয়া হ্যাজ আ লোয়ার মেথেন কন্টেন্ট। মালয়েশিয়ানটা এক্সপোর্ট করে ইন্দোনেশিয়া ফর প্রসেসিং। ইন্দোনেশিয়া থেকে কম দামে কিন্তু ওরা আবার গ্যাস কিনে। হ্যাঁ, যেটা 40% কন্টেন্ট থাকলে ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারেন আপনি ক্যাপটিভ এনার্জির জন্য। কালকে ইন্ডিয়ার সাথে আমরা করতে পারি এটা কিন্তু এটা করতে গেলে আপনি এখানে লোকজন বলবে আপনার দেশ বেঁচে দিচ্ছেন, এটা সো এটা এক ধরনের এখানে সেন্সিটিভিটি তৈরি হয়ে যাবে। মিয়ানমারে যদি পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকে, আমি পাওয়ার প্ল্যান্ট ওখানে করি, ক্রস বর্ডার। আমরা নেপালের সাথে কথা বলছি সমস্যা করে, আপনি মিয়ানমারের সাথে কথা বলেন, আপনি রোহিঙ্গা ইস্যু ইজ আ সিরিয়াস ইস্যু। হ্যাঁ, দেয়ার আর ইস্যুস
আপনি আসামের সাথে অথবা ইয়ের সাথে কথা বলেন, বাট দেন দ্য সেম স্টোরি উইল কাম যে আপনি দেশ, উই হ্যাভ টু রিয়েলাইজ দিস ইজ আ হিউজ সিকিউরিটি রিস্ক। এনার্জি সিকিউরিটি ইজ আ, এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে ইনভেস্টমেন্ট এভরিথিং ইজ রিলেটেড টু ইট। সো উই শুড নট টেক দ্য ন্যারো ফিল্ড অফ ভিশন যে এইটার কারণে এটাকে সিকিউর করতে গিয়ে যদি আমার এমন কিছু করতে লাগে যেটাতে ন্যারেটিভ করা হবে যে দেশ বেঁচে দিতে। দেশ, শুনেন, বাংলাদেশ কারোর কাছে কখনো বেচা হয়নি, হ্যাঁ। If we did sell the country, then a lot of the মানে matrix would have been down. So এখানে এখন ন্যারেটিভের উপর অনেক কিছু বলা যায়। যেমন ফর এক্সাম্পল আপনার মানে আমরা অনেক কিছু বলি যে মানে প্রিভিয়াস গভর্নমেন্ট দেশ সেল করে দিয়েছিল। দ্য রিজন আই এম সেইং দিস বিকজ দিস থিংস উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে যেমন ট্রান্সশিপমেন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ, ওটা দেশের স্বার্থে ট্রানজিটের ইয়ে দেওয়া হয়েছে, রাইট। যদি এটাই যদি হতো তাহলে তো ম্যারিটাইম ইয়ের জন্য তো ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে তো কেস করতো ওই গভর্নমেন্ট এগেনস্ট ইন্ডিয়া, উইচ উই ওন বাই দ্য ওয়ে, হ্যাঁ। সো ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি উই শুড লুক ইন্টু অল অ্যাভিনিউস। বর্তমান যে সরকার আছে দে আর প্রো বিজনেস and they should look into all available and এইখানে কিন্তু দ্যাট ইজ শুরুতে যেটা বলেছিলাম, এভরিওয়ান, ইভেন দ্য অপোজিশন অ্যান্ড পিপল উইথ মানে ডিফারেন্ট আইডিওলজিস অর উই অল নিড টু কাম টুগেদার যে অ্যাটলিস্ট 5 বছর দিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনে ঠিক করে আমরা করি, ইনভেস্টমেন্ট আনি বাংলাদেশে, লেট আস ক্রিয়েট নিউ এমপ্লয়মেন্ট, হ্যাঁ, সব কিছু করি। বাইরে যারা রেমিটেন্স পাঠাচ্ছে, হ্যাঁ, ওনারা ধরে অনেক কষ্ট করে এই গরমের মধ্যে কাজ করে যেটা পাঠাচ্ছে, লেটস সেন্ড আ বেটার স্কিল সেট অফ ওয়ার্কার্স আউটসাইড, হ্যাঁ, যেটা আরও বেশি করবে, টাকা আসবে বাংলাদেশে। এইভাবে যদি না করি সামনে কিন্তু দেয়ার উইল বি সিরিয়াস স্ট্রেস। ওকে, সো যদি সামারি করি যে আপনি এখন যেটা বললেন যে আসলে মানে ধরেন ফ্রম আওয়ার পার্সপেক্টিভ আমাদের দেখা হচ্ছে যে আমার সেলফ ইন্টারেস্টটা কোথায়, বাংলাদেশের সেলফ ইন্টারেস্টটা কোথায়, বিজনেস ইন্টারেস্টটা কোথায়, কোথায় আমরা আসলে ইকোনমিক্যালি বেটার অফ হচ্ছি। যদি ওই ক্রাইটেরিয়াগুলো মেট করে তাহলে উই ক্যান ডু বিজনেস উইথ এনিওয়ান। উই শুড বি ওপেন ফর বিজনেস উইথ এভরিবডি। চায়না যদি কালকে একটা করতে চায় করুক, অসুবিধা নেই। ওকে, ও ইন্টারেস্টিং। চায়নার কথা বলাতে এখন লাস্ট কোয়েশ্চেন, যেটা আর লেংদি করবো না, সেটা হচ্ছে যে আসলে আমাদের যে গ্লোবাল যে নর্মসগুলো ছিল ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল ট্রেড, দ্য কোড অফ কন্ডাক্টস, ইন্টারন্যাশনাল ল, আমরা দেখতে পেলাম যে লাস্ট জাস্ট ইন এ স্প্যান অফ 6 মান্থস গ্লোবালি এমন কিছু ঘটনা ঘটতেছে যার ফলে মনে হচ্ছে যে আসলে এই যে লগুলোকে একটা সময় মনে হতো যে দিজ আর সলিড লজ, সবাই মানবে, ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনগুলোও ফলো করবে, বাট হুট করেই মনে হচ্ছে যে এগুলো আর কাজ করছে না। এবং ট্যারিফ হ্যাজ বিন উইপনাইজড অ্যাজ এ টুলস অফ কোয়ারশন অ্যান্ড কাইন্ড অফ বেন্ডিং। সো এই জায়গা থেকে আপনি কি মনে করেন যে there are 2 poles right now or 3 or 4 poles in the world, USA in one side, China in other side. So আমরা চায়নার সাথে যখন আমরা বিজনেস এঙ্গেজমেন্টে যাব, আমরা কোন জায়গাটাতে ফোকাস করা উচিত? বিকজ উই আর অলরেডি ইন অ্যান এগ্রিমেন্ট উইথ ইউএসএ। সো আপনি যেটা বললেন যে উই ক্যান ডু বিজনেস উইথ এনিওয়ান, বাট আন্ডার হোয়াট টার্মস অ্যান্ড হোয়াট শুড উই লুক অ্যাট? না, এখন তো দেয়ার আর সাম চ্যালেঞ্জেস, হ্যাঁ, বাট একটা উই হ্যাভ টু রিয়েলাইজ যে উই শুড হ্যাভ দ্য স্ট্রেংথ, যেখানে আমার পলিসি আমার ইয়ে থেকে দেখবো। কারণ ইন্ডিয়ান চায়না, একটা এক্সাম্পল দিই, ইন্ডিয়ান চায়না ডোন্ট লুক ইচ আদার ইন দ্য আই, হ্যাঁ, দে হ্যাভ দেয়ার ইস্যুস, ওরা বর্ডার স্কার্মিশ, বর্ডার নিয়ে টেনশন আছে, অনেক টেনশন আছে ওদের মধ্যে, বাট দে আর দ্য বিগেস্ট ট্রেড পার্টনার্স, রাইট? India is very close to the US, is also bringing in oil from Russia, নিজেদের ইয়ের জন্য এনার্জি সিকিউরিটি, ইরানের থেকেও অয়েল নিচ্ছে, হ্যাঁ। তো our foreign policy needs to be বাংলাদেশ লুকিং, মানে বাংলাদেশ ফার্স্ট, হ্যাঁ। অ্যান্ড আমাদের যদি ওই স্ট্রেংথটা, যেমন মানে দ্য রিজন দিস ইজ হ্যাপেন, যেটা আপনি যেটা বললেন, এখানে উই হ্যাভ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য US, নাও উই অলরেডি হ্যাভ অ্যান এগ্রিমেন্ট, সামওয়ান সাইন্ড ইট। এখন আমরা চাইলেও ধরেন করতে পারি না, কারণ এইখানে দের ইজ এক্সাম্পল যে কয়েকটা দেশ যেমন ইয়েটা করেনি, ওটা রিভোক করেছে, বাট দে হ্যাভ দ্য আদার স্ট্রেংথস, হ্যাঁ, বাট উই ডোন্ট হ্যাভ দ্য স্ট্রেংথ নাও। সো উই হ্যাভ টু বেসিক্যালি মানে উই হ্যাভ টু থিঙ্ক, মানে বাংলাদেশের জন্য কোনটা ভালো হবে, লেভারেজের জায়গাগুলো, লেভারেজ, যেমন এখানে কতগুলো জিনিস আছে। এখানে
China-centric, মানে it should be like it should be open for business with anyone. Okay. হ্যাঁ, there are some limitations, but unfortunately এটাকে মেনেই এখন করতে লাগবে। এখন আমি এখানে যদি বলি যে এটা হবে না, we all know So it all কি হবে। depends on basically our foreign policy, how we our foreign formulate policy our, and how we engage with other countries. হ্যাঁ, কারণ আমাদের একটা যেটা খুব খারাপ যে জিনিস, যেমন ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়, আপনি যদি ওই দিনের পরের দিন নিউজ পেপার যদি দেখেন, সবাই বলছিল এটা কোনো এফেক্টই করবে না বাংলাদেশ। হ্যাঁ, উই আর ভেরি গুড। হ্যাঁ, তারপরে এফেক্ট কী হয়েছে, উই অল স। তারপরে ইভেন ইয়ের সময় যদি আপনি এফেক্টটা দেখেন, যে আরসিইপি যখন করলো, হ্যাঁ, ফার্স্ট রিয়াকশন যখন সবাই সাইন করে ফেলছে, বাংলাদেশ কোনো সাইন করে নেই, আপনি মিনিস্টার অফ কমার্সের তখনকার স্টেটমেন্টগুলো দেখেন যে কোনো এফেক্টই করবে না, আরসেপ যেটা খুললো কিছুই করবে না, এখন উই আর রানিং আফটার আরসেপ। হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং। সো এখন এই এগ্রিমেন্টটা অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, কিছু করার নেই। এখন এইটাকে কীভাবে কাজে লাগিয়ে উই ক্যান গেট দ্য স্ট্রেংথ টু মুভ ফরওয়ার্ড, দ্যাট ইজ সামথিং উই শুড লুক ইনটু। হ্যাঁ, আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। এটা অলরেডি আমাদের ফরেন অ্যাডভাইজার মহোদয় কিছু বক্তব্য দিয়েছে যে হি ওয়ান্টস চাইনিজ এঙ্গেজমেন্ট ইন দ্যাট মাইট বি আ থিং, বাট উই শুড অলসো। অ্যান্ড আরেকটা ছিল যে আপনি মানে আগের ডিসকাশনের সাথে একটা, যেমন এভরিথিং ইজ টাইড আপ টুগেদার। দেখেন, ইন্ডিয়া ইজ মাই নেইবার। হ্যাঁ, আপনার সাথে 10 বছর পর যদি কথা হয়, আমার বউ অন্য একজন হতে পারে, but India will be my neighbor. This is a fact. It's a geological reality. Myanmar is my neighbor. This is a fact. হ্যাঁ, we have to acknowledge that. যেখানে গ্লোবাল সাপ্লাই চেনে যখন ট্রাম্পের ট্যারিফ শকগুলো এখানে আসলো, তখন কিন্তু রিজনালি there was a মানে ব্রিং টুগেদার। যেমন ASEAN, they all decided কোনো দেশ একা কথা বলবে না, ASEAN itself will speak. হ্যাঁ, রিজনাল ইন্টিগ্রেশন কিন্তু তখন কেম আপ, রাইট? ইন্ডিয়ার সাথে কিন্তু আমার একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। আমি ওখান থেকে কটন নিয়ে আসি, এখানে সুতা বানিয়ে আমি ভ্যালু এডিশন করে এক্সপোর্ট করি। হ্যাঁ, আমাদের যেমন ল্যান্ডপোর্টগুলো বন্ধ করা হয়েছে, ইট শুড বি অল ওপেন আপ। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে ওরা বড় ভূমিকা রাখে, কনস্ট্রাকশন সেক্টরে ইন্ডিয়া একটা বড় ভূমিকা রাখে বাংলাদেশে। হ্যাঁ, দিস শুড বি অ্যাকনলেজড, অ্যান্ড যত সময় এই ল্যান্ডপোর্টগুলো ওপেন করে দেওয়া উচিত। কারণ এনার্জি সিকিউরিটি কিন্তু এটা আজকে ঠিক আছে, ইটস নট আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ধরেন ডিজেল কিন্তু ঠিকই ওখান থেকে আনছি আমরা। সো ফর এনার্জি সিকিউরিটি, রিজনাল সিকিউরিটি, উই শুড হ্যাভ ফ্রেন্ডলি রিলেশনস উইথ আওয়ার ইমিডিয়েট নেইবার্স। হ্যাঁ, পরেরটা, কারণ এখানে যদি কালকে কিছু সামথিং ব্যাড হ্যাপেন্স টু দিস রিজন, আপনার আমেরিকাও আসবে না, চায়নাও আসবে না, কেউ আসবে না, তখন এই মিয়ানমার আর ইন্ডিয়ার ঘাড়ের কিন্তু হাত দিয়ে আমার থাকতে লাগবে। সো উই হ্যাভ টু হ্যাভ আ ভেরি robust, friendly policy, business friendly policy, হ্যাঁ, with our regional peers, যেখানে ভ্যালু এডিশন করে আমরা যাতে ওদের সাপ্লাই চেনে যদি ইন্টিগ্রেশন করতে পারি। ইন্ডিয়া ইটসেলফ ইজ এ ম্যাসিভ মার্কেট। হ্যাঁ, সো উই শুড অলসো থিঙ্ক অ্যাবাউট দিস থিংস। অনেক ধন্যবাদ। It's a long podcast, but I think we have talked about very important things, very crucial things, and we have generated very useful insights that might help the policymakers in their discourse. So আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং আমি আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে ফাইন লাইন পডকাস্টের নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।